শুরু করতে যাচ্ছি তাজমহল গল্পের 11 থেকে 20 নম্বর পর্ব। তো চলুন গল্পে যাওয়া যাক। উল্টাপাল্টা গান বাজনা শুরু হলো। তারপর থেকে একটা গানও রুচিসম্মত না। সাইনা চুপ করে বসে রইল। কয়েকটা ছবি তোলা শেষ হলে তাকে আর পায় কি? কাল থেকে তার উপর জুলুম হবে। মেকআপ করো, ছবি তোলো, আর ভালো লাগছে না এসব। এত ক্লাসি লোকজন এসব গান শোনে কীভাবে? এখন তাদের ক্লাস নষ্ট হয় না? তবে কিছুক্ষণ পর একটা গান সায়নার মন মতো হলো। আইলারে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের ন্যাড়া, দামান বও দামান বও। তিতলি তাসনুমা বিরক্ত, তৌসিফার শাওন তাদের আরও খেপাচ্ছে। তাসনুমার চেঁচামেচিতে তৌসিফ গান পাল্টে দিল। এবার গান বেজে উঠল, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজির দোল। আনিস আর আশরাফ গরু ছাগল কিনে ফিরে এসেছে। আনিস চা খেয়ে ছাদে এলো। তাজদারের সাথে কথা বলতে বলতে দুজনে ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালো। সায়না সেদিকে তাকিয়ে আছে। দাদিমা ঠিক কথা বলছিল। তাজদার সিদ্দিকি যাদের গায়ে হাত তুলতে চেয়েছিল তুলেছে, তারা সবাই সব ভুলে তাজদার সিদ্দিকির সাথে কথা বলছে, মিশছে। রাগ ক্ষোভ তারা রাখেনি। তাদের মনে নেই আগে কি হয়েছে, শুধু সেই ঘৃণা করছে। সে মেনে নিতে পারছে না। নিজের মনকে সে নিজে প্রশ্ন করলো, কিন্তু বারংবার উত্তরের তুই ঠিক করছিস। তার জায়গায় অন্য মেয়ে থাকলে একই কাজ করতো। তার এঙ্গেজ স্ট্যাটাস স্ক্রিনশট নিয়ে একটা মেয়ে ওই প্যারস গ্রুপে পোস্ট করেছে, বলছে ওই আপুটা এঙ্গেজ স্ট্যাটাস দিয়েছে, অথচ সবাই কত ন্যাকা কান্না কাচ্ছে তার দুঃখের কথা শুনে। নিচে কয়েকজন কমেন্ট করেছে, এরা 1 নম্বরের ছোটো লোক, ছেলের পয়সা আছে দেখলে এরা 7 খুন মাফ করে দেয়। নিচে নিচে গলায় ঝুলিয়ে পড়ে। এদের মতো মেয়ের কারণে ছেলেরা অপমান করে পার পেয়ে যায়। এইসব মেয়েদের জন্য মেয়েরা সস্তা হয়ে যায় ছেলেদের কাছে। আরেকজন বলছে জুটি মন্দ হয়নি, ছোট লোকের কপালে আরেক ছোট লোক জুটেছে। সায়না জানে কথাটা ভুল বলেনি তারা। টাকা পয়সা কম হলে এই লোকটার কাছে তারা বিয়ে দিত না তার পরিবার, বরং তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাদের দেখিয়ে দেখিয়ে আরও বড় পরিবারে বিয়ে দিত। কিন্তু তাজদার সিদ্দিকের পয়সা প্রতিপত্তির কাছে তার পরিবার বিক্রি হয়ে গেছে। তার পরিবারের সচ্ছলতা ফিরে এসেছে, অভাব দূর হয়েছে, কিন্তু এই বাড়ির মানুষের উপর কথা বলার সাহস তারা জোগাড় করতে পারেনি এখনও। অথচ তাজদার সিদ্দিকীকে ফিরিয়ে দিতে পারলে সেটাই হতো সবচেয়ে বড় জবাব। তার হাতে যদি সব থাকতো তাহলে সেই মোক্ষম জবাবটা দিতই। পরে কী হবে তার চিন্তা সে করতো না। এখন সে ভালো মানুষ হয়ে গেছে বললেও সাইনা তাকে ক্ষমা করবে না। তার পরিবারকে তো নয়, সবার চোখে তাজদার সিদ্দিকী নায়ক হতেই পারে, কিন্তু ওই লোকটার দিকে তাকালেই তার সব অপমান অপদস্থ হওয়ার কথা মনে পড়ে। তখন চোখের সামনে সে একজন ভয়ঙ্কর ঘৃণিত লোককে দেখতে পায়। ভাত খেতে বসে সে একবার অপমানের চোটে কেঁদে ফেলেছিল। অজু করতে বসে তার চোখের পানি টপটপ করে পড়েছিল অজুর পানির উপর। সে কি করে ভুলবে ওই দিনগুলো? তাজদার সিদ্দিকী এত সহজ মানুষ নয়। পারিবারিক দাঙ্গায় সে মুরব্বীদের কথা বলতেও দিত না, মোটা গদা দিয়ে দৌড়ে আসতো। আঙুল তুলে শশাতো বড়দেরও। মোট কথা তাদের মুখের উপর কেউ কথা বলতেও পারবে না। তারা যা বলবে সেটাই হবে। তাদের মর্জি মতো চললে সে ভালো, আর তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দুটো কথা বললে সে খারাপ। তার বাপ চাচা পর্যন্ত তাকে আটকে রাখতে পারতো না, এত বেয়াদব ছিল তখন। আর বয়স কত, ছোট থেকেই বেয়াদব ছিল সে। তাদের পরিবারের কাউকে সে মানুষই মনে করতো না। সবাই ভুলে গেলেও সে ভুলতে পারবে না। সবাই তো বিয়ে দিয়ে বোঝা হালকা করছে, তার জায়গায় থাকলে বিয়েটা তারা করতো না। মানুষ অন্যের জায়গায় দাঁড়িয়ে নিজেকে ভাবে না। আজ তার পরিবার যদি তার জায়গায় নিজেদের বসিয়ে ভাবতো তাহলে বিয়ে হতো না। কেউ একবারও বোঝার চেষ্টা করেনি যে তার জীবনটা কার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ওই লোকটার দিকে সে তাকাতেই পারছে না ঘৃণায়। প্রতি পদে পদে তার সব মনে পড়ছে, কারণ ওই জঘন্য মুখভঙ্গি ব্যবহারগুলো তার মুখস্থ। কী করে ভুলবে সে? কী করে এক ঘরে সংসার করবে? এই গোটা পৃথিবীতে তাকে বোঝার মতো একটা মানুষও হলো না। টাকা পয়সা ধন সম্পদ আর প্রতিপত্তির কাছে তার সমস্ত চা পাগুলো বিক্রি হয়ে গেছে। এমনকি সে কি স্ট্যাটাস দেবে সেটা পর্যন্ত ঠিক করছে তাজদার সিদ্দিকী। তার আইডি দখল করছে, সে মেহেদি কীভাবে পড়বে সেটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে। এত এত হাসি খুশি মুখের আড়ালে তার দুঃখগুলো সির্ফ চাপা পড়ে আছে। হাসি ঠাট্টার আনন্দ উল্লাসের ভিড়ে নিজের কষ্ট চাপা দিয়ে সুখী হওয়ার ভান ধরা মানেই তো আর একটা মৃত্যু। তাসনুবা এসে তাজদারের পেছনে দাঁড়ালো। তাজদার তখন আনিসের সাথে কথা বলছিল। তাসনুবার ডাকে ঘাড় ফিরিয়ে তাকালো। তাসনুবা আনিসকে দেখে আর এদিকে আসছে না। আনিসও তাকায়নি। তাজদার ফিরতেই তাসনুবা বলল, ছবি? যাচ্ছি। কিছুক্ষণ পর তাজদার এলো। সায়না বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো।
তৌসিফ তাজদারের দিকে হলুদের বাটিটা বাড়ি দিয়ে বলল, অল্প করে নাও, তারপর বধূর মুখে লাগিয়ে দাও। তাজদার বাতি থেকে অল্প করে হলুদ নিল, তারপর শায়নার ডান গালে লাগাতে যাবে, তখনই শায়না পিছিয়ে গিয়ে বলল, আমার গাল জ্বলছে, মুখ ধুতে হবে। তাজদার তারপরও থামেনি, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করলো। এগিয়ে এসে শায়নার গালে হলুদ লাগিয়ে দিয়ে টিস্যু দিয়ে আঙুল মুছে নিতে নিতে তৌসিফকে বলল, শেষ, এবার যেতে পারবো? তোমার গায়ে হলুদ লাগিয়ে দেবে শায়না, এরপর চলে যেতে পারবে। শায়না গাল থেকে হলুদটা মুছে ফেলছে। আসমিন আর তাসনুভা একে অপরের দিকে তাকালো। তিতলি এসে তার দিকে হলুদের বাটি বাড়িয়ে দিল, হাসি মুখে বলল, শায়না ভাইয়ার গালে। শায়নার হাত কাঁপছে, সে পারবে না, সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওন বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু শায়না বাড়ি থেকে হলুদ দিল না। তাজদার সিদ্দিকী হঠাৎ তার হাতটা খপ করে ধরল, তারপর হাতটা তুলে নিজের গায়ে ছোঁয়ালো। শায়না নিজের গাল থেকে হলুদ সরিয়ে নিয়েছিল হাত দিয়ে, হলুদগুলো কসলাচ্ছিল। তাজদার সিদ্দিকী নিজের গালে সেগুলো লাগিয়ে নিয়ে তৌসিফের দিকে তাকিয়ে বলল, হয়েছে? তৌসিফ বলল, ফাটিয়ে দিয়েছে, এটা ইউনিক। শায়না শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ছবি তোলা শেষ, তাই সবাই ছাদ কাঁপানো গান ছেড়ে দিয়ে হই হল্লা করছে। শায়না দাঁড়িয়ে রইল সবার মাঝখানে, নড়ল না, চড়ল না। দাদিমা এসে তার সামনে দাঁড়ালো, জানতে চাইলো, বেটার হাত থেকে হলুদ নিসনি? নিচে গিয়ে দেখলাম বসে আছে, গালে টালে হলুদ লাগিয়ে দেয়নি। শায়না আচমকা কেঁদে উঠল। সবার নাচ গান থেমে গেল তার কান্নার শব্দে। তিতলি তাসনুভা সবাই হা করে তাকিয়ে আছে তার দিকে। আনিস এসে শাওনকে বলল, ওকে যেতে দে এবার, আর ছবি তোলা লাগবে না। দাদিমা বলল, ওরে সোহা, কি শুধু একটু গাল ধরেছে বলে কাঁদছিস? জড়াই ধরলে কি করবি? কাল রাতে শায়না দাদিমার সামনে কেঁদে দিয়েছে, কথাটা অনেকে অনেকভাবে রটে গিয়েছে। তাসনুবার তাসনিম রওশনারাকে এসে সবটা খুলে বলেছে। তাসনুবা বলল, ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই চেহারাটা মলিন হয়ে গেল, চোখে পানি টলমল করছিল, মনে হচ্ছিল বাইরের কেউ হলুদ লাগিয়েছিল তার গালে। ভাইয়াকে পরপুরুষ যে ছোঁয়া মাত্রই সে চেহারাটাকে ওরকম বানিয়ে ফেলবে? রওশনারা বললেন, বিয়ের সময় মেয়েদের অনেক রকম অনুভূতি হয়, স্বাভাবিক, এত তুলে ধরলে হবে না, ভুল ধরলে। তাসনিম বলল, মোটেও স্বাভাবিক নয় বড় আম্মা, ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই তার চোখ মুখ থমথমে হয়ে গিয়েছিল। শাওন বলল, ভাইয়ার গালে হলুদ লাগাতে ও লাগালো না, তেরার মতো দাঁড়িয়ে থাকলো। ভাইয়া তার হাত ধরে যখন নিজের গালে হলুদ লাগালো তখন মনে হচ্ছিল কেঁদে দেবে, আর তাই হলো। ওর দাদিমা আসার পর কেঁদে উঠেছে। এসব কথা বলে এখন কি হবে? তাসনুমা বলল, কি হবে মানে? ভাইয়া আরও কথা বলে না একে অপর সাথে। ভাইয়া বলতে চাইলো শায়না এড়িয়ে যায়, মানে ও ভাইয়াকে পেয়ে হ্যাপি নয়, আশ্চর্য। তার 7 কপালের ভাগ্য ভাইয়ার মতো কাউকে পেয়েছে। কাল ভাইয়া তার হাত ধরেছে বলে চেহারাটা 12টা বাজিয়েছে, ভাইয়া সেটা টের পেয়ে নিচে চলে গিয়েছিল। ভাইয়া এতে অপমানিত হয়নি? শায়না ইনডিরেক্টলি ভাইয়াকে অপমান করেছে। ভাইয়ার হাতে লাগানো হলুদগুলো গাল থেকে মুছে ফেলেছে ঘষে ঘষে। মেয়ে কি কম পড়েছিল? ওই বাড়ির মানুষকে এত দামে তোলার কি দরকার? রওশনারা ধমকে বললেন, আসতে বলো নোভা, তোমার বাবা তারা শুনতে পাবে, আর খবরদার এসব কথা নিয়ে টানা হেঁচড়া করবে না। ওকে আমি এখানে এনে শিখিয়ে পড়িয়ে দেবো, ও যথেষ্ট ভালো মেয়ে। তোমার ভাইয়াকে পছন্দ না করার যথেষ্ট কারণ আছে, সব মেয়ে টাকা পয়সা দেখে খুশি হয় না। ওই বাড়ির মেয়েরা ছোটোবেলায় তাজদারকে ভয় পেত, মেয়েরা কেন ওই বাড়ির ছেলেরাও ভয় থাকতো। তোমার ভাইয়া যে মাঠে খেলতো সেই মাঠে ওরা পাও রাখতে পারতো না, যে দোকানে বসে চা খেতো ওই দোকানে ওরা ঢুকতে পারতো না, যে ঘাটে গোসল করতো ওই ঘাটে ওরা গোসল করতে পারতো না। তোমার ভাইয়া মসজিদের যে কাতারে দাঁড়াতো ওই কাতারে ওরা দাঁড়াতে পারতো না। অপছন্দ করার যথেষ্ট কারণ ছিল, অপছন্দ হওয়াটা স্বাভাবিক। তোমার ভাইয়া সেই সব মানতে না পারলে আমার কিছু করার নেই। বলো আগ ভেঙে দিতে, অন্য কাউকে বিয়ে করতে, সহজ কথা, আমাকে কিছু বলবে না, সোজা তোমার ভাইয়াকে গিয়ে বলো। বলেই তিনি চলে গেলেন। তাসনুবা তাসনিমের দিকে তাকিয়ে বলল, তুমি দেখো ওই মেয়েটা ভাইয়াকে একটুও শান্তি দেবে না। এই বাড়ি থেকে প্রস্তাব যাওয়ার পর থেকে ওদের পা মাটিতে পড়ছে না। আমি বলেছি মেহেদি আর্টিস্ট ঠিক করেছি, কিন্তু ও বলে দিল সে মেহেদি পরবে তার আপাদের হাতে, কারণ তার আপারা ভালো মেহেদি পরাতে জানে। গোটা বাড়ি সাজানো শেষ, রাস্তা অবধি লাইটিং করা হয়েছে, বাড়ির সামনের পুকুরে কৃত্রিম ঝর্ণা বসানো হয়েছে, চারিদিকে সাজ সাজ রব। সন্ধ্যা নামতে নামতেই বাড়ি জুড়ে হইচই কোলাহল, বাচ্চাদের আনন্দের শেষ নেই। মেহেদি অনুষ্ঠানে কেকের পাশাপাশি রাখা হয়েছে ভেজিটেবল আর ফুড কার্ভিং বানাচ্ছে সবাই। লাউ কেটে ছোট্ট নৌকা, আপেল কেটে খুদে পাখি, মালটা গোল ফ্রমে কেটে ফুল, মিষ্টি কুমড়া কেটে ঝুড়ি, তার মধ্যে আঙুর, আরও কত কি। সবগুলো বানাচ্ছে তাজদারের মামাতো খালাতো ভাই বোনেরা। যেহেতু একটা স্টেজ, তাই 2 বাড়ির কাজিনরা যোগ দিয়েছে। কাজগুলো হচ্ছে তিতলির ঘরে। শায়নাদের বাড়ির পাশে বাগানের মধ্যে ইটের চুলা বসানো হয়েছে, সেখানে 3টি বিরিয়ানির ডেকচি পাকানো হচ্ছে বাবুর্চির দ্বারা। শায়নার বাবা 2টো গরু কিনেছে, একটা গরুর মাংসের অর্ধেক দিয়ে বিরিয়ানি পাকানো হচ্ছে মেয়েদের অনুষ্ঠানের জন্য। তিনি মাংস দিয়েছেন, চাল মশলার বাবুর্চির খরচ তাজউদ্দিন সিদ্দিকী দিয়েছে।
7:30টার দিকে ডেকচিতে বিরিয়ানি পাকানো শেষ। 8টা বাজতেই খাওয়া দাওয়া শুরু হলো। সাথে নলার ঝোল আর ডিম দেওয়া হয়েছে। যদিও বিরিয়ানিতে অনেক মাংস দেওয়া হয়েছে, শায়নার ফুপুদের মতে এত মাংস দেওয়া ঠিক হয়নি, কিছু মাংস ফ্রিজে রাখা উচিত ছিল। যদি 10 কেজির মতো রাখা হয়েছে, দুটো গরু জবাই করে ফ্রিজে শুধু 10 কেজি মাংস, এটা পরিমাণে খুবই কম। শায়নার বান্ধবীরা এসেছে, শায়না তাদের পেয়ে খুব খুশি। শায়নাকে জিজ্ঞেস করলে ভাইয়ার সাথে দেখা করা। শায়না বলল আশেপাশে আছে, দেখতে পাবি, খাবি চল। সবাইকে খেতে বসিয়ে দিল সে। সেই টেবিলে তার খালাম্মার ফুপুরা বসলো। সবাই সাজগোজ করতে যাবে খেয়ে দে। বান্ধবীরা শায়নাকেও তাদের সাথে বসিয়ে দিল, বলল আমাদের সাথে খেয়ে নে, সাজগোজ করার পর আর খেতে ইচ্ছে করবে না। বিরিয়ানির দুটো ডেকচি মজা হয়েছে, 3 নাম্বার ডেকচি তার ঝাল হয়েছে। গ্রামের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মেয়েদের অনুষ্ঠানের বিরিয়ানি ঝাল হলে বিবাহিত দম্পতি সুখী হয় না। কথাটা শায়নার ফুপুরা বলা বলি করছিল। শায়না এসব বিশ্বাস করে না, কিন্তু আজ ইচ্ছে করে বিশ্বাস করলো। সে অসুখীই হবে, সুখী হওয়ার কোনো ইচ্ছে নেই তার। তাজদার তাদের আত্মীয় স্বজনকে তদারকি করছিল, তার মামা মামির সাথে কথাবার্তা বলছিল। ঠিক তখনই তার খালাম্মা ডাকলো, আব্বু শোনো। তাজদার এগিয়ে এলো। খালাম্মা বললো, ওই টেবিলে তোমার খালা শাশুড়ি ফুফু শাশুড়ি বসেছে, যাও তাদের কিছু তুলে তুলে দাও। শায়নার ফুপুরা তাজদারের সাথে কথাবার্তা বলে, হাসি ঠাট্টাও করে। তাকে দেখে বলল, জামাই সাহেব তো খুব ব্যস্ত। তাজদার এগিয়ে এসে বলল, আপনারা ঘরের মেহমান হয়ে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন কেন, চলে যাবেন নাকি? না না, সাজগোজ করতে চলে যাব তাই। আচ্ছা চামচ দিন, আমি কিছু তুলে দেই। ফুপু শায়নার বান্ধবীদের দেখিয়ে দিয়ে বলল, ওরা তোমার জামাইয়ের বউয়ের বান্ধবী। বান্ধবীরা একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল, যদিও খেতে বসে সালাম দিতে নেই। তাজদার সালামের জবাব দিয়ে বলল, তাহলে মেহমানদারি আমাকেই করতে হবে। শায়না একদম ঘোমটা টেনে বসে খেয়ে যাচ্ছে। সকাল থেকে পেট ভরে মতো কিছু খায়নি বলে তার খিদে লেগেছে বেশ। সে মিষ্টি নাস্তা পুরোপুরি এড়িয়ে চলেছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে, তার হাত থেমে গেল। সবাই তাকে ওভাবে তাকাতে দেখে হালকা হেসে উঠল। শায়না ঘোমটা আরও নামিয়ে খেতে লাগলো। সঞ্জুকে তাড়া দিল, হা করে না তাকিয়ে তাড়াতাড়ি খা। তাজদার কপাল কুঁচিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। ফুপু বলল, বউয়ের খিদে পেয়েছে তাই খেয়ে নিচ্ছে আমাদের সাথে। তাজদার চোখ সরিয়ে নিল, হাত বাড়িয়ে ডাকলো, এই তৌসিফ। তৌসিফের হাতে বড় একটা গামলা, সেটাতে করে সে তাসনিনের শ্বশুরবাড়ির লোকজনদের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছিল। তাজদারের ডাকে থেমে গেল। জি। তাজদার বলল, তিতলি নুবাসহ বাড়িতে যারা আছে তাদের পাঠিয়ে দে, এখানে টেবিল খালি আছে, এলাকার লোকজন এলে তখন খেতে পারবে না। তৌসিফ বলল, ওকে পাঠাচ্ছি। তাজদার সবার পাতে বিরিয়ানি তুলে দিল। শায়নার পেছনে যাওয়া মাত্রই শায়না বাসনটা নিয়ে উঠে চলে গেল ঘরে। ছোটো ফুপু হেসে বলল, ওর খাওয়া শেষ তাই। শায়নার মেহেদি অনুষ্ঠানের শাড়ির রং হালকা সবুজ, শাড়ির পাড়, ব্লাউজ আর ঘোমটা গোলাপি রঙের। ছেলেরা সবাই পরেছে সাদা পাঞ্জাবি আর কালো মাফলার। স্টেজটা সাজানো হয়েছে বেশ বড় করে। তিতলি আর তাসনুবাকে দেখা যাচ্ছে শাড়ি পরে ঘুরঘুর করছে। সবাই একই রঙের শাড়ি পরেছে, শুধু শায়নার শাড়িটা ভিন্ন। কিছুক্ষণ পর শায়নাকে বের করে আনা হলো। মাথার উপর ওড়না টেনে ধরেছে সবাই। অনেক বড় একটা কেক নিয়ে তার পিছু পিছু হাজির হলো তাসনুভা। শায়না বসার আগে স্টেজে বসে দাঁড়িয়ে পা তুলে নানান কায়দায় বসে তার ছবি তোলা অনেক আগেই শেষ। শায়না স্টেজে উঠে এলো। ক্যামেরাম্যানের কথা মতো কপালের কাছে হাত রেখে সবাইকে সালাম দিয়ে ধীরে ধীরে স্টেজে বসে পড়ল। শাওন এসে বলল, মুখে হাসি আন। হাসি নেই বলে কত কথা শুনতে পাচ্ছিস না, সব কিছু শিখিয়ে দিতে হবে। শায়না অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসি হাসি ভাব রাখার চেষ্টা করলো। তার আজকের সাজ অন্যদিনের চাইতে অনেক সুন্দর হয়েছে, সবাই বেশ প্রশংসা করেছে। তাসনুভা বলে বেড়াচ্ছে, সব তার ঠিক করা মেকআপ আর্টিস্টের কামাল। কেক কাটা আরম্ভ করলো মেয়েরা, সবাই শাড়ি পরা, ফুলের গয়না পরা। শাওন বলল, বাপরে বাপ, এত মেয়ে কোথা থেকে এলো? সবাই তার কথা শুনে হাসছে। শায়না কেক কেটে ননদের মুখে দিল। তাসনুভা আর তিতলি কেক খেয়ে তাকেও খাইয়ে দিল। মেয়েরা স্টেজ দখল করে রেখেছে। ক্লাব থেকে কিছুক্ষণের জন্য এসেছেন আনিস আর আশরাফ। তাদের বলে বলে পাঞ্জাবি পরালো শর্মিলা আর সাবরিন, কারণ শায়নাকে রাখি পরাতে হবে। আনিস পাঞ্জাবি পরে স্টেজে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলল, তো তোমার এখন একটু নামো, ভাইয়ারা উঠি, ক্লাবে যেতে হবে। স্টেজে তিতলি আর তাসনুভা বসা ছিল। দুই ভাইয়ের বউ নিয়ে তারা ছবি তোলা শেষ কাজিনদের নিয়ে ছবি তুলছিল। আনিস এসে কথাটা বলায় সে বিরক্ত হলো, হনহনিয়ে নেমে গেল স্টেজ থেকে। আনিস ব্যস্ত পায়ে হেঁটে স্টেজে উঠে বসলো। শাওনকে বলল, বড় ভাইকে ডাক দে। আশরাফও এলো পরপর। 3 ভাই একসাথে স্টেজে উঠল। ভাইয়ারা হাতে রাখি পরানোর সময় শায়নার বুকটা ভার হয়ে এসেছিল। 3 ভাই কেক কাটলো। শায়নারা তাদের কেক খাওয়ালো, নিজেও খেলো ভাইদের হাতে। বোনের ছেলে মেয়েদের ডেকে এনে কেক খাওয়ালো।
ভাবি সাবিনাও এলো শাড়ি পরে সেজে গুজে। আশরাফ আর সে একসাথে বসে কেক কাটলো। তারপর সব ভাই বোনরা একসাথে বসে কেক কাটলো। মা বাবারাও এলো, ফুপু মামি খালা সবাই। তাসনুবাকে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে তৌসিফকে বললো, এই জন্যই বলেছিলাম আমাদের স্টেজ আলাদা করতে, এখন মনে হচ্ছে আমরা কোথাকার ভাড়াটিয়া। তৌসিফ বলল, তোর মতো মেয়ে আমি জীবনে দেখিনি। ওরা সবাই কেক খাইয়ে নেমে যাচ্ছে তোদের সুযোগ করে দেওয়ার জন্য। ভাই এলে তখন স্টেজ আমাদের দখলে থাকবে, ফালতু। তাসনুবা বলল, আমাকে ফালতু বললে? না, তুই খুব ভালো বোন আমার, মাফ কর। কিছুক্ষণ পর তাজদার এলো। ছেলে কাজিনরা সবাই ঘিরে ধরলো তাকে। তাসনুবা তার পাশে গিয়ে দাঁড়ালো, বলল, ভাইয়া আমরা ফ্যামিলি ফটো নেব, শাইনাকে নেমে যেতে বলছি। তৌসিফ বলল, নেমে যেতে বলবি না, বলবি তুমি নিচে এসে বসো, আমাদের ফ্যামিলি পিকচার তোলার পর তুমি আর ভাইয়া একসাথে কেক কাটবে, বুঝিয়ে বলবি। নেমে যাও বললে ঠাস ঠাস করে মারবো। তাসনুবা হনহনিয়ে চলে গেল। শাইনা তার বান্ধবীদের সাথে ছবি তুলে স্টেজ থেকে নেমে এলো। কিছুক্ষণ পর তাজদার স্টেজে উঠলো। তার মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব ভাই ব্রাদার আত্মীয় স্বজন নিয়ে ছবি তোলা শেষ হতেই তৌসিফ তিতলিকে ইশারায় বলল শাইনাকে স্টেজে তুলতে। তিতলি শাইনাকে নিয়ে এলো, স্টেজে বসিয়ে দিল তাজদারের পাশে। ক্যামেরাম্যান বললো, এবার কেক খাইয়ে দিন। কেক কেটে দুজনের কেক খাওয়ালো। রসুনালা শাহিদা বেগম সহ দুই পরিবারের সবাই দেখছে দুজনকে। বরপক্ষ বলছে মেয়ে জিতছে, তাদের ছেলে মেয়ের চাইতে সরস। কন্যাপক্ষ বলছে বর জিতছে, তাদের মেয়ে সুন্দর, আর নানান কথাবার্তা। কেক কাটাকাটি শেষ হওয়ার পর নাচ গান শুরু হলো। অনুষ্ঠানের মাঝখানে কয়েকটা বুড়ি এলো আচমকা। তারা বিয়ে বাড়িতে এসে নাচ গান করে, সবাই তাদের নাচুনি বুড়ি বলে। শাইনাকে ঘিরে তারা কী সব বলে নাচছে তারা। তাজদার পিঠের পেছনে হাত ভাঁজ করে অনেকটা দূরে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটা। শাইনা বুড়িগুলোর গান শুনে না হেসে পারল না। শাওন এসে বলল, দাদি গো আপনারা একটু সরেন গো। বুড়িগুলো জানতে চাইলো, জামাই বেটা কই গো? শাওন তাজদারকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শাইনার হাত ধরে তারা তাজদারের কাছে চলে গেল। দুজনকে ঘিরে আবারও গলা টেনে টেনে কী সব গান গাইতে লাগলো, নাচতে লাগলো। তাজদারের দাদিমা নরা ভিড় ঠেলে গিয়ে সে নাতের কানে ফিসফিস করে বললেন, দাদু ভাইদের টাকা দিতে হবে, গান গিয়ে তোমাকে খুশি করাচ্ছে, তাতে টাকা দাও। তাজদার মাথা একটু নামিয়ে দাদিমার কথা শুনে বলল, আচ্ছা বুঝলাম, সব জায়গায় ব্যবসা। বুড়িগুলো এই বয়সে সেভাবে নাচছে দেখে শাইনা অবাক হচ্ছে। একজনের কোমরের ঠেলায় শাইনা তাজদারের বুকের সামনে এসে থমকে গেল, চোখ তুলে তাকালো। তাজদার পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিল। শাওন বলল, তাজ ভাই 2000। বুড়িগুলো শাওনকে ধমক দিল, চুপ বেটা, 4000 না দিলে হইব না। তাজদার 4000 টাকা দিয়ে দিল। তাসনুবা বলল, সবাই শুধু টাকার মজনু, দেশ আসার পর থেকে সবাই পেয়ে বসেছে তাকে, যেন টাকার গোডাউন নিয়ে এসেছে সাথে করে, অসহ্য। বুড়িগুলোকে টাকা দিয়ে তাজদার শাইনার হাতটা ধরলো। শাইনা চমকে তাকালো। তাজদার তার হাত ধরে নিয়ে যেতে লাগলো স্টেজের দিকে। শাইনা অবাক হয়ে গেছে, শাড়ির কুচি ধরে হাঁটতে লাগলো সে তালে তাল মিলিয়ে। কে যেন বলে উঠলো, মা বই নিয়ে কই যাচ্ছে? রওশনারা শান্তভাবে বলল, মেহেদি আর্টিস্টদের কাছে। মেহেদি আর্টিস্ট হচ্ছে তাসনুবার বান্ধবী, তারা প্রফেশনাল। স্টেজে টেবিল সরিয়ে ফেলা হয়েছে, সেখানে শাইনাকে নিয়ে এলো তাজদার। তারপর তাসনুবাকে ইশারায় কিছু একটা বলল। শাইনাকে তার হাতে তুলে দিয়ে আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল। শর্মিলা এসে শাইনাকে বলল, ওনাদের হাতে পড়ে নে মেহেদি, ওনারা নাকি প্রফেশনাল। শাইনা কিছু বলল না, আর সে মেহেদি আর্টিস্টদের হাতে পড়বে না বলায় মান সম্মানে লেগেছে। তাসনুবা বলল, হাতে বরের নাম থাকবে। সে একটা ছবি দেখালো, বলল, হুবহু এটার মতো। শাইনাকে ঘিরে সবাই গোল হয়ে বসলো। তার দু হাতে মেহেদি পরানো হচ্ছে, ওদিকে সবাই নাচ গান করছে। হারমোনিয়াম আর মাইক্রোফোনের ব্যবস্থা আগেই করা হয়েছে। তৌসিফ আর শাওন হারমোনিয়াম বাজিয়ে মুখের সামনে মাইক্রোফোন রেখে গিয়ে উঠল, আরে ভাই একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখছি একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, আর এই টিকাতুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। সবাই হাসছে তাদের কাণ্ড দেখে। শাহিদা বেগম বললেন, মারে মা, এদের কত শয়তানি বুদ্ধি। মেহেদি পড়ানোর সময় ঝিমুচ্ছে শাইনা, সবাই হাসছে তা দেখে। অনেকক্ষণ পর মেহেদি পড়ানো শেষ হইল। সে দেখলো তার হাতের তালুতে তাজদার সিদ্দিকীর নাম। সকালে বিয়ের তোড়জোড় বাড়িতে, 7 পুকুরের পানি তুলতে যেতে হবে। শাইনা তখনও বিছানায় সাজ নিয়ে 2 হাত মেলে দিয়ে শাড়িটা নিয়ে সে ঘুমিয়ে পড়েছে। শাহিদা বেগম তাকে যখন ডেকে দিল তখন 9টা বেজে গিয়েছে। তিনি বললেন, জামাই নাকি ফোন দিচ্ছে তোকে, ও শানু ওঠ। শাইনা বিরক্ত হয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। সাবিনা এসে বলল, শাইনা ওঠো, বিয়ের দিনে ভেবে ঘুমাতে নেই, পার্লারে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, গোসল কখন করবে, ওঠো। শাইনা কিছুক্ষণ পর ঘুম থেকে উঠল।
ঘুম ঘুম আলসেমি নিয়ে পেছনে বের হলো। পুকুর ঘাটে ছেলেদের গলার আওয়াজ শুনে আর ওদিকে গেল না, শ্বাস ধুয়ে নিল। নারিকেল গাছের নিচে মোড়া নিয়ে বসলো, চুলের ঝড় ছাড়াতে লাগলো চাচাতো বোনকে দিয়ে। হঠাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এলো। তাসনুবা লিখেছে, শায়না মেহেদির ছবিগুলো দাও। শায়না তার ফোনে থাকা ছবিগুলো পাঠালো। তাসনুবা ছবিগুলো দেখে অবাক। তাজদার নামটার উপর এমনভাবে ফুল এঁকে দেওয়া হয়েছে যে নামটার অস্তিত্ব নেই। ছবিগুলো পাঠিয়ে শায়না চুপচাপ বসে রইল। ছবিগুলো সবাই সিন করেছে, হয়তো তাজদার সিদ্দিকিও। তাজনুবা বলল, আজব, নামটা কোথায় শায়না? শায়না চুপ। তাসনুবা আরও টাইপিং করছিল। তৌসিফ একটা হাতের ইমোজি দিয়ে থামার নির্দেশ দিল। লিখে পাঠালো, যদি কাগজে লেখা নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হাতে লেখো নাম মেহেদি মুছে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। তিতলি বলল, কবি যখন বলেছেন তখন সত্যিই হবে। এবার ভাবি যা ভালো মনে করেন। সবাই তার মেসেজটাকে হাহারি দিল। দাদিমা এসে বলল, জ্বর ছাড়ছে? শায়না বলল, 7 পুকুরের পানি আসুক, তারপর গোসল নিবি। এখন মুখ ধুয়ে কিছু খেয়ে নে, শাড়িটা পাল্টা। শায়না ব্রাশ করতে করতে সিঁড়ির বেয়ে নামছিল। পা জোড়া থেমে গেল। হালকা নীল রঙের চেকলুঙ্গি পরে গোসল করছে তাজদার সিদ্দিকি, গায়ে সাবানের ফেনা। দাদিমা বললেন, নাজ্জামাই 7 পুকুরের পানি দিয়ে গোসল করবা না? পাল্টা প্রশ্ন ছুটে এলো। আজ না করে কাল করলে সমস্যা হবে? দাদিমা কি বুঝলো কে জানে, আচমকা খিকখিক করে হাসতে লাগলেন। শায়না তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বেয়াদব বুড়ি, 7 পুকুরের পানি তুলতে এসেছে বাড়ির সব মেয়েরা মিলে। শায়নার কাজিন আর তিতলির কাজিন সবাই সাজগোজ করছে। শাড়ি পরেছে, তিতলির হাতের রঙিন মাটির কলস আর গ্লাস। তাদের বাড়িতে মোট 3টে পুকুর, আরও 4টে পুকুরের সন্ধান আছে তাদের। পানি তোলার সময় সবাই সারি সারি করে দাঁড়ায়। একজন গ্লাসে পানি নিয়ে তার পেছনের জনকে দেয়, সে আবার তার পেছনের জনকে দেয়। এভাবে একে একে শেষে যে দাঁড়িয়ে থাকে সে কলস নিয়ে তার হাত অবধি গ্লাসটা পৌঁছায়। বাড়ির পুকুর থেকে পানি তোলা শেষ। তাসনুবা সবার পেছনে দাঁড়ালো। ধীরে ধীরে হাঁটছে সে। তাদের বাড়ির সামনে রাস্তাটা সুন্দর, চওড়া পিচঢালা রাস্তা, দুপাশে সবুজ গাছগাছালি। তারপর কিছুদিন গিয়ে একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে তাসনুবা অনেক ছবি তুলল। তৌসিফ তার উপর তিক্ত বিরক্ত। ছবি তোলার জন্য জ্বালিয়ে মারে তাকে। তাসনুবা তাকে বিরক্ত হতে দেখে বলল, তোমাকে আমি ফটোগ্রাফার বানিয়েছি বুঝলে? তোমার বউ তোমাকে মাথায় তুলে রাখবে এভাবে ছবি তুলে দিলে। আরেকটা নাও। তৌফিক বলল, পারবো না, চলো। তাসনুবা জেদ দেখিয়ে বলল, তাহলে বাড়ি চলে যাচ্ছি। তৌসিফ ক্যামেরা তাক করে কয়েকটা ছবি তুলে নিল। তারপর ঝাড়ি মেরে বলল, চল। তাদের পাশের বাড়িতে 2টো পুকুর পাওয়া গিয়েছে। সামনের পুকুরের পাড়ে একটা নারকেল গাছ আছে। গাছটা বাঁকা হয়ে পুকুরের উপরে পড়ে আছে। গাছটার উপর বসে পা নামালে পানি ছোঁয়া যায়। তাসনুবা গাছটার গায়ে উঠে বসলো। তৌসিফকে বলল ছবি তুলতে। ওদিকে ঘাটে নেমে মেয়েরা পানি তুলছে। তৌসিফ ক্যামেরায় ক্লিক করবে, ঠিক তখনই ওই মুহূর্তে ধপস করে শব্দ হলো। সবাই চমকে তাকালো। ঘাটে পিছলাকে তিতলি পড়ে গেছে পুকুরে। তাসমা ঘাড় ফিরিয়ে তাকাচ্ছিল শব্দ শুনে। সেও নারকেল গাছ থেকে ধপাস করে পড়ে গেল পুকুরের পানিতে। সবাই হো হো করে হেসে উঠল। শাওন আঙুল দিয়ে দেখিয়ে বলল, আরেকটার কাণ্ড দেখো। সবার চোখ ঘুরে গেল তাসনুবার দিকে। পানিতে ডবুস ডুবুস করছে তাসনুবা। এদিকে তিতলির রাগে কান্না পাচ্ছে। সে পুকুরের নিচ থেকে কাদা তুলে নিয়ে শাওন আর তৌসিফের দিকে ছুড়ে মারল। যারা ঘাটে দাঁড়িয়েছিল সবাই একে অপরকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে। তাসনুবা পানিতে দাঁড়িয়ে আছে। তৌসিফ হাসতে হাসতে বলল, উঠে আয়, নিজেরাই তো পড়ে গেলি, আমরা কি করলাম? তাসনুবা হনহনিয়ে পুকুর থেকে উঠল। পানিতে নেমে সবাই দাপাদাপি করছে। ছোট ছোট মেয়েরা বাকি পুকুর থেকে পানি তুলতে চলে এলো। তিতলি আর তাসনুবা বাড়ি ফিরে গেল। আশরাফ, রায়হান, আনিস সবাই মোটামুটি সামনের পুকুরের ঘাটের সামনে দাঁড়িয়ে জরুরি কথাবার্তা বলছিল। আশরাফ আর আনিস এক নজরে আর রায়হানকে কিছু একটা বলে যাচ্ছে। তিতলি আর তাসনুবাকে এই অবস্থায় দেখে কপাল কুঁচকে তাকালো তারা। রায়হান গম্ভীর মুখে বলল, গিয়েছিলে কোথায়? তাসনুবার তিতলি মাথা নামিয়ে দ্রুত চলে যেতে লাগলো। উত্তরটা তৌসিফ দিল, পানি তুলতে। ওদের যেতে হলো কেন? বাড়িতে মেয়ে আর নেই। তৌসিফ চুপ করে রইল। তাসনুবার তিতলি জিভ কামড়ে দৌড়ে দৌড়ে চলে এলো। বাড়ি ফিরে দেখলো তাজউদ্দিন সিদ্দিকী রওশনার উপর চড়াও হয়েছেন, কারণ ক্লাবে স্টেজ ভেঙে আবার নতুন করে স্টেজ করতে দিয়েছে তাজদার। স্টেজ তার পছন্দ মতো হয়নি। আশরাফ আর আনিস তার কাজে অসন্তুষ্ট হয়েছে, কারণ স্টেজ করার দায়িত্ব পড়েছিল শাইনার দোলা ভাইদের উপর। তাজদারের নতুন স্টেজ করতে দেওয়া দেখে তারা অপমানিত হয়েছে। রওশনারা বললেন, আমার কিছু বলার নেই, এখানে তার বিয়ে, তার সিদ্ধান্ত। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, কে কী মনে করছে সেটা অন্তত বোঝার দরকার ছিল তার। অন্তত বিয়ের অনুষ্ঠান সুস্থভাবে হতে দেওয়া উচিত ছিল। স্টেজটা যে ভেঙে ফেলছে তার ভাবা উচিত ছিল না স্টেজের দায়িত্বে কে ছিল? এখন ওরা বলছে ওদের জামাইদের অপমান করেছে। রওশনারা বললেন, এত কিছু ভাবলে স্টেজ ভাঙতো না। ভাবেনি কেন?
তাজউদ্দিনের মা আনোয়ারা বেগম বললেন, তাজদারকে বলো তাদের সাথে কথা বলতে। তাজউদ্দিন সিদ্দিকী বলে উঠলেন, আমি কিছু বলবো না, ওকে যা ইচ্ছে করুক। শর্মিলা রান্নাঘরে প্যান প্যান শুরু করে দিয়েছে শাহিদা বেগমের উপর। তোমাদের নতুন জামাই তো দেখছি আমাদেরগুলোকে দামও দেবে না। স্টেজটা তো খারাপ তো হয়নি, এভাবে অপমান করার কী দরকার ছিল? বউ তুলে নেয়নি, এখন থেকে শুরু করে দিয়েছে। সাবরিন বলল, এতই যখন বাছাবাছি নিজেরা সাজাতে দেয়নি কেন শুরুতে? মানে আমাদের সব কিছুতে তাদের ভুল ধরতে হবে। শাইনাকে গোছল দেওয়া হয়েছে, চাচিরা সবাই মিলে তার নাকে নাকফুল পরিয়ে দিয়েছে। রসনারা নাকফুল আর হাতের বালা আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন। রান্নাঘরের দরজার পাশে এসে দাঁড়ালো সে। মা বোনদের কথাবার্তা শুনলো চুপচাপ। সাবিনা তাকে দেখে সবাইকে সতর্ক করলো, মেয়েটা এখন পার্লারে চলে যাবে, আপনারা আর ওর সামনে কিছু বলেন না। শাহিদা বেগম তখনই শাইনাকে দেখালো। নিজেকে সামলে নিলে দ্রুত, এমন ভাব করলেন যেন সব ঠিক, কোথাও কোনো সমস্যা নেই। শায়নার দিকে এগিয়ে এসে বললেন, কিছু খাবি না? শায়না চুপ করে আপাদের দিকে তাকিয়ে আছে। শর্মিলা আর সাবরিনও চুপ হয়ে গেছে। পেছন থেকে হঠাৎ শাওন বলল, মনে রেডি হ, গাড়ি এসেছে। বিদায়ের ক্ষণ। শায়নার বুকে ভেতর কেমন যেন করছে। দাদিমা এসে তার মাথায় আর গালে হাত বুলিয়ে দিতে লাগলো। বলল, আর যাই হোক, জামাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবি সবার সামনে। যদি ওরা দেখে যে আমার বউয়ের সম্পর্ক ভালো নেই, তাহলে সবাই তোকে পেয়ে বসবে। পরের বাড়িতে কত কিছু হবে, সহজে মুখ খুলিস না। শায়না বলল, মুখ কি নিজের বাড়িতে খুলতে পেরেছিলাম কখনো? সবাই চুপ। শর্মিলা এসে বলল, যাওয়ার সময় এসব কথা থাক। আয় সাঞ্জু, সবাইকে ডেকে আন, বল শানু চলে যাচ্ছে পার্লারে। শায়নার চাচাতো বোন সাঞ্জু সবাইকে ডাকতে চলে এলো। আফসার সাহেব মাত্রই ক্লাব থেকে এসেছেন। সাবরিন ওনাকে ডেকে নিয়ে এলো। শায়নার গায়ে ছিল আর কামিজ। গাড়ির সামনে থেকে এসে দাঁড়িয়েছে সে। একবার নিজেদের বাড়িটার দিকে তাকালো সে। বুক ভার হয়ে এলো। পরক্ষণে মনে হলো এখানে কেউ তার আপন ছিল না। দাদিমা কাঁদছেন, মা বোনেরা কাঁদছেন, বাবা চুপচাপ দাঁড়িয়েছেন মুখ ভার করে। কিন্তু আল্লাহ শায়নাকে আজ অসম্ভব ধৈর্য দিয়েছেন। সে সবাইকে থামিয়ে দিল এক কথায়, আমি খারাপ থাকলেও কোনোদিন তোমার কাছে দুঃখের কথা বলতে আসবো না। বোঝা হালকা করেছো, এবার শান্তিতে ঘুমাও সবাই। দাদিমা বললেন, এমন করে বলতে নাই বোন। শায়না ফুঁপিয়ে উঠল, খবরদার বোন ডাকবে না। ফুপানিটা গিলে ফেলে গাড়িতে উঠে বসলো সে। তাজনুবা, তিতলি, শামিম, চিমলি সবাই এসে গাড়িতে বসলো। গাড়ি ছেড়ে দিল। কন্যা বিদায় হলো। সবাইকে কাঁদতে দেখে রসনারা বললেন, মেয়েকে প্রতিদিন দেখতে পাবে, এত কাদার কী আছে, যাও কাজটা সেরে নাও, ক্লাবে যেতে হবে। চট্টগ্রাম কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। কনেপক্ষ আর বরপক্ষের লোকজনের ধাওয়া দেওয়া চলছে। যেহেতু দিনটা শুক্রবার, সেহেতু জুমার পর মানুষের ঢল একটু বেশিই নেমেছে। পার্লার থেকে কোণে এসেছে 2:30 নাগাদ। গাড়ি থামা মাত্র আনিস আর শাওন এগিয়ে এলো গাড়ির দিকে। সবাই স্যুটবুট পরেছে। শায়নার শাড়ির রং মেরুন রঙের, গোল্ডেন রঙের ঘোমটা, সাজ পোশাক সব কিছুতে একটা রাজকীয় ভাব আছে। তাজনুবা পাকিস্তানি ব্রাইডাল সাজ দিয়েছে তাকে। শায়নাকে নিজের মন মতো সাজাতে পেরে সে খুব খুশি। সে সবাইকে জিজ্ঞেস করছে বইয়ের সাজ কেমন হয়েছে। সবাই প্রশংসা করছে। সে আর তিতলিও সুন্দর সেজেছে। দুজনেই ওয়াফ হোয়াইট লেহেঙ্গা পরেছে। তৌসিফ তার কথা শুনে বলল, এটা পাকিস্তানি হলে বাংলাদেশি সাজ কোনটা? তোকে সব কিছুতে পাকিস্তান টানতে হবে কেন? তাসনুবা বলল, পাকিস্তানি হলে সমস্যা কি? বিয়েতে সুন্দর লাগতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তৌসিফের সাথে এক দফা ঝগড়াঝাটি করে সে চলে গেল। বরের গাড়ি এসে পড়ল কিছুক্ষণের মধ্যে। গাড়িতে বরের মা, খালা, চাচি সবাই। মেয়েরা সবাই গাড়ি ঘিরে দিল বরের বরণের জন্য। তাজদারকে ওয়াফ হোয়াইট রঙের নবাবী শেরওয়ানি দিয়েছে শায়নার বাড়ি থেকে। আনিস আর আশরাফ চিন্তিত ছিল তাজরা পছন্দ করবে কি না। পছন্দ করেছে। মেয়েরা বর বরণ করলো। 5,000 টাকা পেল তারা। আবার ক্লাবে প্রবেশের সময় ছেলেরা ফিতা ধরলো। ফিতা কাটার সময় 6,000 ছাড়তে বললো বরপক্ষকে। তৌসিফ শাওনকে বলল, ফতুর বানিয়ে ছাড়লি। শাওন টাকা পেয়ে হাসছে দাঁত খেলিয়ে। তাজদার ক্লাবে প্রবেশ করা মাত্রই সবাই ফুল ছিটাতে লাগলো। সে মাথার পাগড়িগুলো তৌসিফের হাতে ধরিয়ে দিয়েছে, আর পড়বে না। স্টেজটা দেখলো হেঁটে হেঁটে। তার মন মতো হয়েছে এবার। শায়নাকে দোতলার স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। তাজদার আসার অপেক্ষায় ছিল সবাই। তাজদার স্টেজে উঠে পিছনে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে রেখেছে সবাইকে। শায়না বেগম শর্মিলাকে ফিস করে বলল, স্টেজ নিজের টাকায় করবে মানে করবে। কি জেদি লোক রে বাবা। শর্মিলা বলল, আল্লাহ জানে কি আছে আমার বোনটার কপালে। কিছুক্ষণ পর দেখা গেল দোতলার সিঁড়ি বেয়ে লম্বা ঘোমটা টেনে বউ নাচছে। ক্যামেরাম্যানরা সবাই জেঁকে ধরেছে থাকে। কোণের পেছনে তার বান্ধবী, ননদ আর কাজিনরা। শায়নাকে স্টেজের সামনে চলে এলো। তৌসিফ চেঁচিয়ে বলল, ব্রো হাত বাড়িয়ে দাও। তাজদা সেদিকে চুপচাপ দাঁড়িয়েছিল, পিঠুর পেছনে হাত ভাঁজ করে। তৌসিফের কথা শুনে সে ধীর পায়ে হেঁটে এগিয়ে এলো। শায়নার দিকে হাত বাড়িয়ে দিল। ঘোমটার আড়াল থেকে হাতটার দিকে তাকালো শায়না।
পেছন থেকে সবাই বলছে হাতটা বাড়িয়ে দিতে। শত শত মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। সায়না ধীরে ধীরে কম্পিত হাতটা বাড়িয়ে দিল। সাথে সাথে ফুলের পাপড়ি ঝরে পড়লো তাদের উপর। তাজদার সিদ্দিকী তার হাত টেনে ধরে তুলে নিল স্টেজের উপর। তারপর শুরু ঘোমটা খোলার পর্ব। ক্যামেরাম্যানের কথা মতো ধীরে ধীরে সায়নার ঘোমটা তুলে দিল তাজদার। সায়না একবারের জন্য চোখ তুলল না, তাই তাজদার সিদ্দিকীও চোখ সরানোর তাড়া ছিল না। বিয়ে শেষ হতে হতে সন্ধ্যা নেমে এসেছে। বধূ বিদায়ের সময়টাতে আকাশও কেমন যেন খারাপ করে ফেলেছে। শেষবারের মতো বরপক্ষ এর হাতে মেয়েকে তুলে দিলেন আফসার সাহেব, তারপর মেয়ের মাথায় হাত রাখলেন। সায়না হাতটা নামিয়ে দিল ধীরে ধীরে। তারপর একে একে মা, বাবা, ভাই বোন সবার দিকে তাকালেন। সবাই ভেবেছিল সে খুব কাঁদবে, তার কিচ্ছু হয়নি। সায়না বরঞ্চ নিজে নিজেই গাড়িতে উঠে বসেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে তাজদার সিদ্দিকী পুরো দৃশ্যটা চুপচাপ দেখল। আনোয়ার বেগম এসে বলল, দাদু ভাই বউ নিয়ে বাড়ি চলে যাও, দুই বাড়ির লোকদের এখন ঝামেলা লাগবে। তাজদার কপাল কুঁচকে তাকালো। কেন? আনোয়ারা বেগম বললেন, তুমি স্টেজ ভেঙেছো তাই তারা ক্ষেপে আছে, কাজটা তুমি ঠিক করনি। তাজদারের কপাল কুঁচকে গেল। সে বলল, আমি দাঁড়িয়ে আছি, বাড়ির সবাইকে গাড়িতে উঠলে বলো, এমনকি বাবাদেরকেও। ঝগড়া কীভাবে লাগে আমি দেখি। রায়হান বাবা চাচাদের গাড়িতে তুলে দিয়েছে। পরিস্থিতি জটিলের দিকে যাচ্ছে। ঠান্ডা মাথায় কথা দরকার দুই পক্ষের। তাজদারের সামনে এসে থামলো সে। তাজদারকে বলল, সায়নার দুলাভাইদের সাথে তোর কথা বলা দরকার। বলেই দাদিমার দিকে তাকিয়ে বলল, দাদু তুমি সায়নার পাশে উঠে যাও। আনোয়ারা বেগম গাড়িতে উঠে বসলেন। সায়নার দাদিমা মাজদা বেগমের হাত ধরে শাওন নিয়ে এলো। দাদিমা কেমন নরম তরম হয়ে গেছেন। আমার নাতনিকে একটু দেখব। শাওন দাদিমাকে গাড়ির জানালার পাশে নিয়ে এলো। সায়না মাথা নামিয়ে বসে আছে। দাদিমা জানালা দিয়ে কম্পিত হাতটা বাড়িয়ে দিলেন। সায়নার মাথায় হাত লাগলেন। সায়না ফুপাচ্ছে। তার ঘুমটা সরিয়ে দিয়ে দাদিমা মুখে হাত বুলিয়ে আঙুলগুলো নিজের ঠোঁটের কাছে ছোঁয়ালেন। কাউকে মাপসাপ করে দিস বোন। সায়না কাঁদছে এবার। আনোয়ারা বেগম বললেন, আফসারের মা ওর সামনে কেঁদো না, হাঁটতে বসতে নানিকে দেখবে, কাদার কি আছে। দাদিমা তবুও কাঁদছেন। সায়না তার দাদির সাথে থাকতো ছোটো থেকেই। বলা যায় দাদিমার একটা সঙ্গী ছিল সে। আর সেই দাদিমার দিকেও তাকালো না। যে তার বন্ধুর মতো ছিল সেও তাকে বোঝেনি। দাদিমার পেছনে তাজদার এসে দাঁড়ালো, গলা ছাড়লো। দাদিমা তার দিকে ফিরে চোখ মুছতে মুছতে বললো, আমার নাতনিকে আদরে রাখবে না জামাই। আর ওর মায়ের শেষের সন্তান ছিল বলে যত্ন পায়নি। আমি ওকে বুকের সাথে লাগিয়ে রেখে বড় করছি, তুমি ওরে বুকের সাথে জড়ায় রাখবা। তাজদার বলল, আচ্ছা বুঝলাম। শাওন দাদিমাকে নিয়ে চলে গেল। তাজদার গাড়ির দরজা খুলে গলা ছাড়লো। সায়না দাদিমার সাথে চেপে বসলো। তাজদার তার পাশে বসে গাড়ির দরজা টেনে বন্ধ করলো। রওশনারা পেছন থেকে বললেন, গাড়ি ছেড়ে দিতে বলো তাজদার। বরের গাড়ির পেছন বাকিগুলোও ছেড়ে দিয়েছে। আশরাফ শাহিদা বেগম আর আফসার সাহেবকে ধমকে বলল, পাশের বাড়িতে মেয়ে বিয়ে দিয়েছ, কাদার কি আছে এখানে। সাবিনা আম্মাকে গাড়িতে তোলো। সাবিনা বলল, জি আম্মা আসুন। সে শাহিদা বেগমকে নিয়ে গাড়িতে উঠে বসলো। আনিস বোনের জামাইদের বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে তুললো। সবাই ক্ষেপে আছে। বাড়িতে গিয়ে কী গণ্ডগোল লেগে যায় কে জানে। সবাই গাড়িতে উঠে বসলো। রওনা দিল সিদ্দির বাড়ির উদ্দেশ্যে। সায়নাকে গাড়িতে বসিয়ে রওশনারা, আনোয়ারা বেগম সবাই বাড়ির ভিতরে চলে গিয়েছে। মিষ্টি আর ফুলের প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করছে তিতলি। তাসনুবা সোফায় বসে পায়ের গোড়ালিতে লাগানো মিনি ব্যান্ডেজটা খুলছে। পায়ে যাতে ফোসকা না পড়ে তাই সে মিনি ব্যান্ডেজ লাগিয়ে রাখে জুতা পরার আগে। তৌসিফ আর তার মাথায় চাটি মেরে বলল, বউকে আগে মিষ্টি খাওয়া, নিলে সারা জীবন সায়নার থেকে তেতো কথা বলবি শুনবি। তুই তো কুটনি ননদিনী, আয়। তাসনুবা দাঁতে দাঁত চেপে ডাকলো তৌসিফ পেয়ে। তৌসিফ হাসতে হাসতে বেরিয়ে এলো। মিষ্টি সন্দেশ, লাড্ডু আর নানা রকম ফুল ফল নিয়ে আসা হয়েছে। সায়নাকে বাড়ির সামনে এনে দাঁড় করেছে তাসমিন। রওশনারা বলল, আগে ঘরে এনে বসাও ওকে। আশেপাশে থাকা বৃদ্ধারা বলল, রায়হানের মাকে মিষ্টি মুখ করাও, তারপর বাড়িতে ঢুকবে, সবাইকে ডাকো। রায়হানের বউকে আগে মিষ্টি খাওয়াতে বলো, যায় যায় মিষ্টি সম্পর্ক হোক আগে। রওশনারা মুখের উপর কিছু বললেন না। ওটা সিদ্দিক বাড়ির বড় বউ, তিনি সবাইকে সম্মান করেন, সবাই তাকে সমীহ করে। রায়হানের বউ ঝিমলি এসে মিষ্টি মুখ করালো সায়নাকে। বলল, ঝগড়াঝাটি করে সায়নারই লাভ, বাপের বাড়িতে এক দৌড়ে চলে যেতে পারবে, লস আমারই। সবাই হাসলো তার কথা শুনে। রওশনারা তাসনুবা, তিতলি আর তাসমিনকে বলল, তোমরা মিষ্টি খাইয়ে দাও, অল্প করে দাও, ও খেতে চাইছে না।
একে একে চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুপু শাশুড়ি সবাই মিষ্টিমুখ করালো। পাশের পাড়া থেকে কয়েকটা মহিলারা এসেছে নতুন বউ দেখতে। বাড়ির অনেকেও ক্লাব থেকে আগেভাগে চলে এসেছে, বিদ্যায় বউ দেখতে পায়নি। তাই সায়নাকে আনা মাত্রই সবাই এসে ঘিরে ধরলো দেখার জন্য। কেউ কেউ বলল, বাবা গো, শানুকে সত্যি সত্যি লন্ডন মারার বউয়ের মতো লাগছে। বিয়ের শেষের দিকে রওশনারা স্টেজে বসে সায়নাকে গয়না বালা সব পরিয়ে দিয়েছিলেন সায়নার পরিবারের সামনে। গা ভর্তি সোনাদানা দেখে সবাই ফিসফাস করছে। আশরাফের মা একদম ছক্কা মেরে দিয়েছে। শানুকে তো পুরো টিভির নায়িকাদের মতো দেখতে লাগছে। একজন বলল, ওরে তো ওই আকাশ ছোঁয়া ভালোবাসার সিনেমার নায়িকার মতো লাগতেছে। সায়নার কানে বাজছে কথাগুলো। অন্যজন টিম্পানি কেটে বলল, শোনো, একটু হাস, তুই তো চাঁদের মতো জামাই পাইছিস। সায়না তর্পে উঠল। মহিলাগুলো সায়নাকে ঘিরে ধরলো। তার মুখের সামনে এসে শ্লোক গাইতে লাগলো। শুরুতেই আস্তে আস্তে গাইছিল, কিন্তু কিছুক্ষণ পর গলা ফাটিয়ে শ্লোক গাইছে সবাই। সায়না বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল। তিতলি বলল, এরা কী শুরু করছে? তৌসিফ মজা পাচ্ছে সেসব দেখে, সে ভিডিও করছে। তাসনুভা এসে কপাল কুচকে তাকালো, এরা পাগল নাকি? তৌসিফকে বললো, এদের থামাচ্ছ না কেন? মেজো ভাইকে এসব পাঠাই। ভাইয়া কোথায়? বন্ধুদের সাথে। মহিলাগুলো একদম সায়নার উপর ঝুঁকে ঝুঁকে শ্লোক গাইছে। রওশনারা একটুর জন্য রান্নাঘরে গিয়েছিলেন। ফিরে এসে কিছু বলার আগেই দেখলেন তাজদার পেছনে এসে দাঁড়িয়েছে। তার এই চোখ মুখ চেনা রওশনারার। সে চেহারার রং পাল্টে গর্জে উঠে বলে উঠল, এই কী হচ্ছে এখানে? মহিলাগুলো মুখে ঘোমটা টানলো। কয়েকজন থেমে গেলেও অনেকেই থামলো না। রওশনারা আনোয়ারা বেগমকে ইশারা করলেন। তিনি এগিয়ে এসে তাজদারকে বললেন, ওরা চলে যাবে, কিছু টাকা পয়সা দেবে। পুরো কথাটা শেষ করার আগেই তাজদার সাফ সাফ জানিয়ে দিলে, একটা টাকাও দেব না, যেতে বলো এদের। কানের কাছে কী সব শুরু করেছে? কোথায় লেখা আছে এসব করতে হবে? এই এই মহিলারা! আঙুল তুলে তুড়ি বাজালো সে। মহিলাগুলো তাকাতেই তাজদার তাদের সরে যেতে বলল। আনোয়ারা বেগম বলল, আল্লাহ, এভাবে বলতে নেই তাজদার, ওরা রোজ আসবে না, তুমি ভেতরে যাও। এভাবে বলো না নতুন বউয়ের সামনে। যাও তিতলি, তাসনুভার নতুন ভাবিকে নিয়ে ভেতরে যাও। সায়নার পাশ কেটে তাজদার সিদ্দিকী ভেতরে চলে গেল। সায়নাকে সোফায় এনে বসানো হলো। নিজেদের মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর পর বাপের বাড়ি থেকে কয়েকজন দেখতে যায়। আনিস আশরাফ যাওয়ার সময় শর্মিলা আর সাবরিনের স্বামীকে বলল যেতে, তারা যাবে না বলে দিয়েছে। আফসার সাহেব দুই জামের উপর খেপেছেন। রাগত স্বরে বললেন, এত দোষ ধরে বসে থাকলে হয় না। ছেলেটা একটু এমন, ওর কাজকর্ম রেগে থাকলে তো সমস্যা। স্টেজ ভেঙেছে, ওর পছন্দ হয়নি বলে কে কষ্ট পাবে সেটাও ভাবেনি। সাবরিন বলল, আমাদের আগে বলে দিলে তো হতো, টাকাগুলো নষ্ট হতো না, সে নিজের পছন্দ মতো স্টেজ সাজাতো। শর্মিলা বলল, আব্বা নতুন জামাই পেয়ে এখন আগের দুটোকে চোখে দেখছে না, দোষ তো দেখছেই না। শর্মিলা আবারও কিছু বলতে যাচ্ছিল, সায়নার বড় দুলাভাই বলল, বাদ দাও, এসব কথা বললে ঝামেলা বাড়বে। আফসার সাহেব বললেন, জামাই শানুকে দেখে আসো। শর্মিলা বলল, আবার অপমান হতে যাবে? আম্মা আব্বাকে কিছু বলবে না? আব্বা কোন আক্কেলে ওই বাড়িতে যেতে বলছে তোমাদের জামাইকে? সবাই চুপ যাও, আশরাফ এসে বলল, ও আসছে বোধ হয়। শাহেদা বেগম বললেন, কে? শাওন ছুটে এসে বলল, সবাই চুপ, তাজদার ভাই এসেছে। মুহূর্তেই সবার গলার সুর পাল্টে পেল। সবাই নড়ে চড়ে দাঁড়ালো। তাজদার মাথা নামিয়ে চৌকাট পার করে ঘরে ঢুকে সায়নার দুলাভাইদের বলল, জামিল ভাই, ইমতিয়াজ ভাই, আসেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। জামিল ইমতিয়াজের দিকে তাকালো, ইমতিয়াজ জামিলের দিকে। আফসার সাহেব হেসে উঠলেন, হ্যাঁ, আমি ওদের পাঠাচ্ছিলাম, যাও যাও, তোমাদের বোনকে দেখে এসো। আশরাফ, আনিস, তোরাও যা, দেখে আয় আমার মেয়েটাকে। তাজদার জামিল আর ইমতিয়াজকে নিয়ে বেরিয়ে গেল। সায়না তখনও সোফায় বসা ছিল। বাড়িতে দুলাভাইদের ঢুকতে দেখল সে। তারা এলো। সে হঠাৎ খুশি হয়ে গেল। পেছন পেছন ফোনে চোখ রেখে তাজদার সিদ্দিকে বাড়িতে ঢুকছে দেখে কপাল কুঁচকে গেল। বাড়ি গিয়ে ডেকে এনেছে নাকি? দুলাভাইরা এসে সায়নাকে মিষ্টি খাইয়ে বলল, আমরা ওই বাড়ির জামাই, শ্বশুরবাড়িতে বেড়াতে এলে আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে। সায়না মুখ গোমরা করে বলল, তোমরা ডেকে এনেছো নাকি? তোমাদের ডেকে এনেছে নাকি? হ্যাঁ, আমাদের খুশি করার জন্য বলছে ওয়ালিমার স্টেজ আমাদের পছন্দ মতো বানাতে। সায়না বলল, নাটক করতে ফার্স্ট। সায়নাকে নিয়ে গেল তিতলি। তাজদার সবার সাথে বসে চা খেতে খেতে গল্প গুজব করছে। সায়না তিতলির ঘরে বসেছে চুপচাপ। তাসনুভা তিতলি তাকে কোন শাড়িটা পরাবে সেটা ভাবছে। সায়নার হোয়াটসঅ্যাপে হঠাৎ একটা মেসেজ এলো। সে নিজের অজান্তেই মেসেজটা সিন করলো। তাজদার সিদ্দিকে একটা ব্রাইড আনবক্সিং ভিডিও পাঠিয়েছে। সায়নার গায়ের লোম দাঁড়িয়ে পড়ল। ভিডিওতে বর কোণের গয়না খুলে দিচ্ছে। ভিডিওটাতে আপত্তিকর কিছুই নেই, খুব নর্মালি হেসে হেসে ভিডিওটা করা। তাই সায়নারও সুবিধা হলো। সে রাগে ক্ষোভে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দিল। সবাই সিন করে চুপ হয়ে আছে। তিতলি আর তাসনুভা শাড়ি চেঞ্জ করার কথা বলছে না।
ভাই বোনদের সামনে তাজদার সিদ্দিকীকে অপমান করে শাইনার শান্তি লাগছে। কিছুক্ষণ পর দেখা গেলো তাজদার সিদ্দিকী গ্রুপ থেকে লিভ নিয়েছে। শাইনার পৈশাচিক আনন্দ হলো। তার দুলা ভাইরা চলে যাওয়ার পর আনোয়ারা বেগম এসে তাজদারকে বললেন, এলো কিভাবে? দেখে তো মনে হচ্ছে রাগ কমেছে। তাজদার চলে যাচ্ছিল, দাদিমার প্রশ্নে থেমে গেল। গম্ভীর মুখে বলল, ডাকতে গেলে আসবেই, সেটা স্বাভাবিক। অবশ্য সে যখন শাইনাদের ঘরে পা রেখেছে তখনই সবার চোখ মুখ দেখে বুঝে গিয়েছিল তাকে নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল এতক্ষণ। দাদিমামার তার কথা শুনে হতাশ নিঃশ্বাস ছাড়লেন। নিজেই ঝামেলা, আবার নিজেই সব কিছুর সমাধান। শাইনার একদম খিদে ছিল না, তবু রওশনারা তাকে 2 মুঠো ভাত খাইয়ে দিয়েছেন। শাইনা গয়নাগাটি খুলে রেখে দিয়েছে, শুধু শাড়িটা পরা অবস্থায় ছিল। তিতলি বারবার বলছিল শাড়ি চেঞ্জ না করতে। তাকে বারবার কথা বলতে দেখে আর কেউ কিছু জিজ্ঞেস করেনি। আনোয়ারা বেগম মুখ ফসকে বলে ফেললেন, তাজদার বোধহয় মানা করেছে। শায়নার তখন এত লজ্জা করছিল তা বলার বাইরে। গলার চেইন, হাতে চিকন চুড়ি আর ছোটো টিকলিটা পরিয়ে দেওয়া হয়েছে শায়নাকে। ঝিমলি, দাদিমা, তাজদারের ফুপাতো মামাতো ভাইয়ের বউরা সবাই শায়নাকে তার ঘরে নিয়ে এসেছে। ঘরই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ফুলের দোকান। চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর। শায়নার চোখে তবুও অসুন্দর, বিশ্রী ঠেকছিল। দাদিমা পান আর মিষ্টির প্লেট রেখে কানের কাছে কী যেন শিখিয়ে পড়িয়ে নিল। একটাও শায়নার কানে ঢুকলো না। ভাবিরা সবাই মস্কারা করছে, শায়না চুপচাপ শুনলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। সবাই হাসি ঠাট্টা করে ঘর থেকে চলে গেল। শায়না শাড়িটা নিয়ে অস্বস্তিতে ভুগছে। সে বিছানা থেকে নেমে কাঁধের কাছে পিনটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। পিন ছাড়াবে তখনই দরজার বাইরে কারো গলার শব্দ। শায়না আঙুলে পিন বেঁধে গেল, পিনটা ছাড়ানো পেল না। সেটি খোলা অবস্থায় কাঁধের কাছটায় থেকে গেছে। আঙুলে যন্ত্রণা হচ্ছে। শায়না আঁচড়টা টেনে মাথায় তুলল দ্রুত। নিজেকে ঢেকে ঢুকে এমনভাবে দাঁড়ালো যে তার মুখও দেখা না যায়। তাজদার সিদ্দিকী ঘরে পা রেখে তার পিঠ দিকে তাকিয়ে দরজা বন্ধ করলো। ধূপধাপ শব্দ করলে কাবার্ড খুললো, বন্ধ করলো। আচমকা ঘরের হালকা আলো কমে এলো। শায়নার সামনে এসে দাঁড়ালো ছায়াটা। শায়না ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকালো। তাজদার ভ্রু নাচালো। শায়নার নিঃশ্বাস কেঁপে উঠেছে। সে নিঃশ্বাস ফেলেছে কি ফেলেনি নিজেও জানে না। তাজদার সিদ্দিকী তার পাশ কেটে চলে গেল। আবারও ঘা ঘেঁষে, একদম বাহুতে বাহু লেগেছে। পাশ কাটিয়ে চলে যাওয়ায় শায়না স্বস্তির নিঃশ্বাস পেল। তখনই সে চেনা অহংকারী দাম্ভিক কণ্ঠস্বরটি তার কানের কাছে বলে উঠল, হ্যালো। শায়না সামনে পিছনে কোনো দিক তাকালো না, শুধু পালিয়ে যাচ্ছিল। ধরাম করে দেয়ালে লেগে গেল তার কপাল। মাথাটা ঘুরে উঠল, চোখ মুখ অন্ধকার, কানের ভিতর শো শো আওয়াজ করছে। সে বলে ওঠার আগেই তাজদার সিদ্দিকী তাকে নিজের কাছে টেনে এনে জড়িয়ে ধরে বলল, উফ। শায়না নুয়ে পড়েছে, কপালের আঘাতটা জোরে লেগেছে। পুরো মাথা টনটন করছে, মনে হচ্ছে মাথার ভিতরে কিছু একটা প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে। কানের মধ্যে শো শো শব্দটা কমছে না। কাঁধে পিনটা ফুটে বসে আছে। সে নড়তে চড়তে পারছে না। নিজের নিঃশ্বাসের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছে না। মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নে ভাসছে। কিছুক্ষণ পর সবটা মিথ্যে হয়ে যাবে, কিন্তু দুঃস্বপ্নটা ভাঙছে না। সে ছটফটিয়ে উঠল। শরীরটা এত হালকা লাগছে তা বলার বাইরে। মনে হচ্ছে হাওয়ায় ভাসছে। শুধু গোলাপ ফুলের ঘ্রাণটা নাকে পাচ্ছে সে। তারপর হঠাৎ করে মনে পড়ল, পুরো ঘরের মেঝে আর বেডে বিছানো সাদা চাদরের একটি জায়গাও খালি নেই যেখানে ফুলের পাপড়ি ছিটানো হয়নি। সে এখনও চোখ মেলেনি, তবু অল্প অল্প ফোপাচ্ছে, শরীরটা কাঁপছে। নাকের সামনে হঠাৎ কমলার সুগন্ধি এলো। শায়না চোখ মেলতে মেলতে আবারও চোখ খিচিয়ে বন্ধ করে নিল। দুটো চোখ তাকে পাহারা দিচ্ছে পাশাপাশি শুয়ে। শায়না ইচ্ছে করে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিঃশ্বাস ফেললো খুব আস্তে ধীরে, যেন শব্দ না হয়। কতক্ষণ এভাবে ইচ্ছে করে চোখ বুজে রাখা যায়? খুব অস্বস্তি হচ্ছে তার। হঠাৎ তার নাকের কাছে কমলার খোসার ছোঁয়া লাগতে সে চট করে চোখ মেলল। তাজদার সিদ্দিকী একদম তার পাশ ঘেঁষে বুক আর 2 হাতের উপর ভর দিয়ে উপর হয়ে শুয়ে কমলার কোয়া চিবোচ্ছে। সে চোখ মেলতেই কমলার কোয়া চিবোতে চিবোতে তার দিকে তাকালো। তাকে তাকাতে দেখে শায়না জড়সড় হয়ে এলো। পরপুরুষ তাকালে কেমন যেমন জড়সড় হয়ে আসে শরীর, ঠিক সেভাবে। তার এখনও নিজের কিচ্ছু বোধ হচ্ছে না, না এই ঘর না এই বর। এ বাড়িতে ভয়ে ভয়ে পা রেখে মেঝো দখল করে টিভি দেখার জন্য তাকে কলিজা হাতে নিয়ে বসতে হতো। তাজদার সিদ্দিকী ঘরের দিকে কখনো উঁকি দেওয়ার সাহসও করেনি। তার এখনও মনে আছে তখন সে ক্লাস 4-এ ছিল। বড় আম্মু চুল আশ্রে দিত সে মাঝে মধ্যে। বড় আম্মু বলতেন সে চুল আশ্রে দিলে নাকি শান্তি লাগে। যদিও ক্লাস 6-7-এ ওঠার পর আম্মা তাকে ওই বাড়ির দিকে যেতে দেয়নি।
সায়না নিজেও ঘরকোনো হয়ে গেছিল। একদিন চুল আঁচড়ানোর এক ফাঁকে বড় আম্মু হঠাৎ বললেন, তেলের বোতলটা নিয়ে আয় আমার ঘর থেকে। সায়না বড় আম্মুর কথা মতো তেলের বোতল আনতে গেল। ভয় কাজ করছিল না তখন, কারণ সে জানতো তাজদার সিদ্দিকী নেই বাড়িতে। সে থাকতে বড় আম্মু তাকে ঘরে যেতে বলতো না। বড় আম্মুর কথা মতো ঘরে গিয়ে তেলের বোতলটা খুঁজতে লাগলো সে। অনেকক্ষণ পর পেয়েও গেল। তেলের বোতল নিয়ে ঘর থেকে বেরোনো মাত্রই তার বুক ধরফরিয়ে উঠল। সে কি ভয়! সায়না কোনোদিন জিন ভূতেও এত ভয় পায়নি। তার সামনে তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে, চেহারার রং পাল্টে গেল তাকে দেখা মাত্রই। কর্কশ স্বরে জানতে চাইল, ওই এখানে কি করছিস? সায়নার মনে হয়েছিল সে মরেই যাবে। তিতলি এসে পড়ায় কোনো মতো বেঁচে গিয়েছিল সে। কিন্তু তারপরের দিন উঠোনে বসে সে আবারও বড় আম্মুর চুল আশ্রে দিচ্ছিল। তখনই তাজদার সিদ্দিকী খেলার মাঠ থেকে এলো নিয়ে ঘেমে। বড় আম্মু জানতে চাইলেন, তোমার ঘড়িটা কোথাও পেলাম না, কোথায় রেখেছ অত দামি ঘড়ি? তাজদার সিদ্দিকী কাট গলায় বলল, চোর চারটা সবগুলোকে বাড়িতে ঢুকতে দিলে জিনিস ঠিকঠাক জায়গায় থাকবে? বলেই সায়নার দিকে কেমন ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। বড় আম্মু চুপ করে গেল। সায়নার এত অপমান লেগেছিল, সে আম্মু না দেখা মতো চুপি চুপি কেঁদেছিল অনেক। তারপরের দিন বড় আম্মু ডাকলেও সে আর যায়নি চুল আশ্রয় দেওয়ার জন্য। তখন তারা বিকেলবেলায় খেলা করতো বাড়ির পেছনের বিলে। তিতলি একা একা বসেছিল। সায়না তিতলিকে ডাকলো খেলার জন্য, তিতলি এলো না। সায়নার অন্য একটা বান্ধবী ঝর্ণা তিতলিকে ডাকতে গেল। তখন তিতলি নাকি ঝর্ণাকে বলেছে, মেজো ভাইয়া বলেছে চোরদের সাথে খেলা না করতে, ও একটা চোর, ভাইয়া আমাকে মারবে ওর সাথে খেলতে দেখলে। ঝর্ণা কথাটা সায়নাকে এসে বলেছে। সবাই হাসাহাসিও করেছে। তিতলি তার সাথে মাঝে মধ্যে খেলতো। তার মেজো ভাই আসছে মনে হতে সায়নার কাছ থেকে অনেক দূরে চলে যেত। অনেক সময় এমন হতো সে সায়নাকে ধাক্কাধাক্কি করে চলে যেত, বলতো তার সামনে থেকে। সায়নার চোখের কোনা বেয়ে জলগুলো কি এমনি এমনি গড়াচ্ছে আজ? তাকে ঘিরে আজ এত আয়োজন, অথচ সে কেন একটু খুশি হতে পারছে না? জবাবটা তো তার কাছেই আছে। এই ঘরের দিকেও তো সে কোনোদিনও চোখ তুলে তাকাতে পারেনি। ঘরের সামনে দিয়ে হেঁটে যেতেও পারেনি। আজ একদম সেই ঘরে, তাজদার সিদ্দিকীর বিছানায়, তার পাশে, তার কাছে। এটি তার কাছে দুঃস্বপ্নের মতো। সে কখনো চায়নি, বরং সে মনে মনে চাইতো তার জীবনসঙ্গী যেন এমন না হয়। সে আলতো করে সরে পড়ছিল। তাজদারের এক হাত তার পাশে এসে দেয়ালের মতো বিছানায় চেপে বসলো। সায়না আটকে গেল, অবাক দৃষ্টিতে তাকালো তাজদারের দিকে। কান্না দলা পাকিয়ে তার গলার কাছে এসে থমকে গেছে। তাজদার তাকে বুকের নিচে টেনে নিল, তার মুখের উপর ঝুঁকে বলল, 116 ফোন কলস, 73 মেসেজ, বাট নো রিপ্লাই, হোয়াই? বলেই ঠোঁট উল্টালো। সায়না নড়ে চড়ে উঠল। অল্প স্বল্প কাঁপছে সে কাঁদুনির তলে। মুখটা হালকা ফিরিয়ে নিয়ে এলোমেলোভাবে বলল, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে, কাঁধে লাগছে, আমার ভালো লাগছে না। আম্মা! ঠোঁট ভেঙে কান্না এলো তার। অভ্যাসবশত অস্ফুট স্বরে মাকে ডেকে ফেলল সে। পাশ ফিরে গিয়ে এলোমেলো সুরে কি যেন বিড়বিড় করে কাঁদতে লাগলো। হাত পা কেমন খিঁচে যাচ্ছে তার, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, মুচড়াচ্ছে সে। তাজদার সিদ্দিকী তার পিঠের নিচে হাত গলিয়ে টেনে এনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আলতো করে তার গালটা সায়নার গালে চেপে ধরল। কান্নার চোটে সায়নার গোটা শরীরটা দুলে উঠল। তাজদার সিদ্দিকী তার খসখসে গালটা জোরে সায়নার কোমল ত্বকে আরও চেপে ধরে নাক ঠোঁট ডুবিয়ে দিয়ে বলল, রিল্যাক্স। সকাল 8টার দিকে সায়নার দাদিমা এলো নাতনিকে দেখতে। নতুন শাড়ি পরেছে, মুখে তিব্বত পাউডার মেখেছে, নতুন স্যান্ডেল পায়ে দিয়েছে। দাদিমা দেখতে এমনিতেই সুন্দর। সায়না তার দাদিমার মতো দেখতে হয়েছে। নাতনিকে খালি হাতে দেখতে আসেননি তিনি, এক কার্টুন মিষ্টি আর নিমকিও এনেছেন। সায়নার ঘরে তখন আত্মীয় স্বজনে ভরা। সবাই বউ দেখতে ভিড় জমিয়েছে ঘরে। সায়নাকে এটা ওটা জিজ্ঞেস করছে, শাড়ি গয়না দেখছে, তার ভাইরা কে কী করে সব জানতে চাইছে। সায়না সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছে। সায়নার দাদিমাকে তিতলি ঘরে নিয়ে এলো। দাদিমা ভিড় দেখে বললেন, সবাই তো নতুন বউ দেখছে, আমি ভুল সময় এলাম নাকি? মেহমানরা একটু সরে গেল। তিতলির মেজো ফুপি বলল, না চাচি, আসো, তোমার নাতিনের সাথেই গল্প করছিল সবাই। তিতলি সবাইকে নিয়ে গিয়েছে। তারা দাদি নাতনি কথা বলুক। দাদিমা সায়নাকে গালে হাত বুলিয়ে দিলেন, গালের সাথে গাল ঠেকিয়ে আদর করলেন। সায়না সরে বসলো, মুখ ফিরিয়ে রাখলো। দাদিমা তার চুলের সিথে হাত দিয়ে মালিশ করে দিতে দিতে বললেন, কিছু খাসনি? সায়না হাত সরিয়ে দিয়ে বলল, চুল বেঁধেছি, নষ্ট করে দিচ্ছ? দাদিমা তার মুখের দিকে তাকিয়ে রইলেন। সায়না একটু করে ফিরল দাদিমার দিকে। এভাবে কি দেখছো? বেটা তোরে কাল রাতে কিছু দেয় নাই? উপহার দেয় তো?
শাইনা চুপ। দাদিমা আরও খোঁচালেন, আদর টাদরও দেয়নি? এটা তো কিপটা না। শাইনা রাগত দৃষ্টিতে তাকালো। দাদিমা বললেন, ও মা এমন করে তাকাস কেন? ভুল কি বলছি? হাতটা তো ধরে নাই। বলে শাইনার হাত ধরলেন। শাইনা হাত ছেড়ে নিয়ে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছে? যাও এখন, যখন তখন এখানে আসবে না। আমি লন্ডনওয়ালার সাথে কথা বলবো, তারপরে যাব। তোর কথায় চলে যাব নাকি? শাইনা বিড়বিড়িয়ে বলল, নাটক করতে আসছে। দাদিমা বললেন, কাল রাতে ঘুমাইছি, চোখের নিতে কালি পড়ছে কেন? শায়না শক্ত কণ্ঠে বলল, না ঘুমায়নি। বেটা ঘুমোতে দেয়নি? তুমি জেনে কি করবে? না জানলে শিখিয়ে দেবো। শায়না রেগে মেগে বলল, তুমি এখান থেকে না গেলে আমি চেঁচাবো। এটা তোর বাপের বাড়ি নাকি যে চেঁচাবি? বুঝতে পারছি রাতে ঘুমাসনি, তাই মেজাজ করা হয়ে আসে। হ্যাঁ ঘুমায়নি তো। তো আবার কি? বেটা তো এমনি এমনি জাগিয়ে রাখিনি তোকে, কিছু তো দিছে। দেখি মুখ ফিরা। শায়নার মুখ ফিরিয়ে দেখলেন উনি। শায়না হাতটা সরিয়ে দিয়ে বলল, তুমি যাবে কি যাবে না? দাদিমা হাসলেন। বেটা সোহাগ টোহাগ দেয় নাই? শায়না এবার রেগে মেগে দাঁড়িয়ে পড়ল। জোরে তিতলিকে ডাকলো। তিতলির বদলে তাজদার ঘরে ঢুকে এলো একটা বড়সড় কাগজের কার্টুন নিয়ে, পরনে কালো শার্ট। শায়না তাকে দেখে চুপচাপ আবারও পালঙ্কে বসে গেল। দাদিমাকে দেখলো তাজদার। কার্টুনটা রেখে হাত ঝাড়তে ঝাড়তে দাদিমাকে বলল, মিষ্টি আনতে বলি? দাদিমা হাসলেন, পাশে দেখিয়ে দিয়ে বলল, বসো, আগে কথা বলি, মিষ্টি পরে খাবো। তাজদার দাদিমার পাশে এসে বসলো। শায়না ওপাশে মুখ ফিরিয়ে বসে আছে। দাদিমা বললেন, আমার নাতনিকে নাকি ঘুমাইতে দেও নাই, চোখের নিচে কালি পড়ে গেছে। আমাকেই তো ঘুমাতে দেয়নি। কারণ কি? কাঁদাইছো? আমি ওর চোখ মুখ দেখে বুঝতে পারছি। কেন কাঁদাইছো? আমাকে দেখে কাঁদছে। কেন কাঁদবে সেটা আমি কী করে জানবো? জিজ্ঞেস করুন, আমিও একটু শুনি। আমি কেন জিজ্ঞেস করব? তুমি জিজ্ঞেস করো নাই? তাজদার বলল, আমার সাথে তো কথা বলে না। দাদিমা অবাক হয়ে গেলেন। ও কি কথা? বরের সাথে কেমনে কথা বলে না? ও সোহাগী, তুই কথা বলিস না কেন রে? তোর মুখে এমনিতেই খই ফোটে। শায়না এমনভাবে বসে রইল যেন সে কোনো কথা শুনতে পাচ্ছে না। কাঁধে ব্যথা হচ্ছে, পিন অনেকখানি বিঁধে গিয়েছিল, খিদেও লেগেছে। এখনও কেউ খেতে ডাকছে না। তাজদারের সাথে দাদিমা ওয়ালিমা বিষয়ক কথাবার্তা বলছেন। শায়না হাতের চুড়িগুলোকে নাড়াচাড়া করছে এক মনে। ওদের কথায় তার মনোযোগ নেই। অনেকক্ষণ পর তাসনুবা এলো। বলল, ভাইয়া শায়না আর দাদুকে নিয়ে মুখ আসতে বলছে, যাচ্ছি। তাসনুবা শায়নার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। দাদিমা শায়নার দিকে ফিরলেন। তার সামনে গিয়ে বললেন, কাঁধে নাকি ব্যথা পাইছিস দেখি? অল্প। দাদিমা তার সামনে গিয়ে তার কাঁধ দেখালো, মিনি ব্যান্ডেজ লাগানো। জামাইকে দিয়ে তোর সেবা করাইছিস সারা রাত? কপালে নাকি ঠোকাও খাইছিলি? শায়না চোখ গরম করে তাকালো। বুড়ি বেশি ফটোফটো করে সব জায়গায়। দাদিমা নিজের জায়গায় এসে বসলেন। বললেন, এদিকে ফিরে বস, এমন করে মুখ লুকিয়ে কয়দিন থাকবি? কী আজব মেয়ে হয়েছে আমার ছেলের। আরে আমরা ওই কালেও এত লজ্জা পাই নাই স্বামীরে। শায়না তাকালো না, তবে মুখ ফিরিয়েও রাখলো না। সোজা হয়ে বসলো, মাথা নামিয়ে হাত কচলাচ্ছে অল্প স্বল্প। দাদিমা বললেন, আমার যেদিন বিয়ে হয়েছিল সেদিন আমি কাঁদছিলাম অনেক। তোর দাদা আমার হাত ধরে। দাদিমা গল্প শোনাতে লাগলেন। শায়নার ইচ্ছে করছে বুড়িকে ঘর থেকে বের করে দিতে, মুখে লাগাম নেই। দাদিমা বসে আছেন তাদের মাঝখানে। তাজদার শরীরটা খানিকটা পেছনে হেলিয়ে বিছানার উপর দুহাত দিয়ে ভর রেখে দাদিমার পেছনে সোজা শায়নার দিকে তাকালো। শায়না সেই দৃষ্টিতে পেতেই একটু চমকে উঠে তাকালো। তারপর অন্যমনস্ক ভঙ্গিতে নিজের জায়গায় নড়ে চড়ে বসলো। অস্বস্তি গলার কাছে চেপে বসলো, নিঃশ্বাসটাও ভার ভার। তাজদার সিদ্দিকি গা ছাড়া দিয়ে উঠে পড়লো। দাদিমাকে বলল, আসুন, মেহমানকে এতক্ষণ নাস্তা না খেয়ে বসিয়ে রাখলাম। দাদিমা বিছানা থেকে উঠে দাঁড়ালো। শায়না দাদিমাকে ফিসফিস করে বলল, বেয়াদব দুটো একসাথে হয়েছে। দাদিমা হেসে ফেললেন। যেতে যেতে তাজদারকে বললেন, কি বলছে দেখো। কি? আমিও বেয়াদব, তুমিও বেয়াদব। শব্দ করে হাসলো তাজদার সিদ্দিকি। মিথ্যে নয়। ওয়ালিমার অনুষ্ঠান রাতে সকালে রওশনারাকে এক দফা কথা শুনিয়েছেন তাজউদ্দিন সিদ্দিকী। কারণ ওয়ালিমার যে গরু কেনা হয়েছে সেটা তাজদার পছন্দ করেনি। গরুটা আবার অন্যত্র বিক্রি করে নতুন একটা কেনা হয়েছে। 8,000 টাকা লস হয়েছে। দ্বিতীয় গরুটাও তার পছন্দ হয়নি তেমন। বলছে মোটামুটি, টাকা অনুযায়ী আরও ভালো হতে পারত। তার বাপ চাচাকেও গরু চেনে না। রায়হান খেপে গেছে তার বাছাবাছি দেখে। কোরবানির গরু হলে একটা কথা, ওয়ালিমার গরু নিয়ে এত বাছাবাছি বিরক্তির। সে রওশনারাকে বলে দিল, তোমার ছেলের আর কোনো কিছুতে আমি নেই। বিয়ে আর কেউ করেনি, শুধু ও করছে সব কিছুতে বাছাবাছি। বাপ চাচা সবাই নিজেরা বলা বলি করছিল এইসব কথা নিয়ে, কিন্তু তাজদারকে কেউ কিছু বলেনি। তার কানে গেলে বললে, কোনো গরুই জবাই করতে হবে না, খাসি দিয়ে চালিয়ে দাও। গরুর ব্যাপারটা কোনো মতে মিটমাট হওয়ায় রওশনারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দুপুরে চলে এসেছে শায়নার মা বোনেরা। রওশনারা বলেছিল দুপুরে তাদের বাড়িতে চলে আসতে। ওয়ালিমা যেহেতু ক্লাবে হবে, সবাই কথা মতো দুপুরে চলে এসেছিল। শায়না, মামি, খালাম্মারা শায়নার ঘরটা ঘুরে ফিরে দেখছিল, আসবাবপত্রগুলো দেখছিল। শায়নার বড় বোন শর্মিলা বলল, আমি বলেছিলাম না ওর ঘরে আসবাবপত্রে ভর্তি, আব্বা ফার্নিচার দিলে সেগুলো বসানোর জায়গা ছিল না এখানে।
শাহিদা বেগম শায়নাকে দেখছিলেন। দাদিমান গিয়ে ওনাকে বলছিলেন শায়না নাকি জামাইয়ের সাথে কথাবার্তা বলছে না, কাল রাতেও নাকি কথাবার্তা বলেনি, কেঁদেছে শুধু। কথাটা তিনি আফসার সাহেবের কানেও তুলেছেন। তাদের মেয়ে জামাইয়ের সাথে কথা বলছে না, কথাটা একবার রটে গেলে যা নয় তা কথা হবে। শায়না গম্ভীর মুখে বসে আছে। ঘর থেকে দু একবার বের হয়েছিল সে। তিতলির ঘর অবধি গিয়ে আবারও ফিরে এসেছে। গরু নিয়ে ঝামেলা হয়েছে সেটা তার কানে এসেছে। তাজদার সিদ্দিকী যে নিজের পরিবারের মানুষগুলোকে কতটা যন্ত্রণা রেখেছে সেটা শায়না একটু হলেও বুঝতে পেরেছে। মায়ের সাথে তেমন ভালোভাবে কথাবার্তা বলল না সে। ভাবিরা তাকে এটা ওটা জিজ্ঞেস করছিল হাসি ঠাট্টা করে। শায়না কারো কথার জবাব দেয়নি। তাজদারের ফুপুরা শায়নার ফুপুদের কথায় কথায় বলল শায়না কাল থেকে এভাবে মুখ গোমরা করে বসে আছে, না কথাবার্তা বলছে, না ভালো করে খাওয়া দাওয়া করছে, না তার মুখে একটু হাসি আছে। শুধু শাশুড়ির সাথে দু একটা কথা বলল, আর কারোর সাথে না। 10টা কথার একটা জবাব দিচ্ছে। পাশের বাড়িতে থেকে মেয়ে এনেছে এই কাহিনী দেখার জন্য, সে তো সবাইকে চেনে, এত লজ্জা পাওয়ার কী আছে? শাহিদা বেগম চুপচাপ শুনলেন। শায়নার ফুপুরা জবাব দিল প্রতিবেশী মানুষজন হুট করে আত্মীয় হয়ে গেছে তাই লজ্জা পাচ্ছে, ঠিক হয়ে যাবে, আমার ভাইজি মেয়ে ভালো। তাজদার হঠাৎ ঘরে এলো। সবাই তাকে দেখে মাথায় ঘোমটা টানলো। তাজদার নিজের ঘড়িটা খুঁজে পাচ্ছে না। ঘর ভর্তি মানুষ, কাকে জিজ্ঞেস করবে? শেষমেশ শায়নার দিকে তাকালো। শায়না চোখ সরিয়ে নিয়ে তার ভাইপোর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তাজদার বালিশ সরিয়ে জিনিসপত্র নেড়েচেড়ে ঘড়িটা খুঁজছে দেখে শাহিদা বেগম বললেন, তাজ বোধহয় কিছু খুঁজছে। হ্যাঁ, ঘড়িটা। শায়নার বুক ধরপড় করে উঠল। ঘড়ি খুঁজে পাচ্ছে না? তার পরিবারের কাউকে চোর বানিয়ে দেবে না তো? সে আপার ছেলে মেয়েদের দিকে তাকালো। তাজদার সিদ্দিকীর মেজাজ বিগড়ে যাচ্ছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। শায়নার শরীর খারাপ লাগছে, আবারও দমবদ্ধ লাগছে, অস্থির লাগছে। শাহিদা বেগম আর শর্মিলাও এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে ঘড়িটা কোথাও আছে নাকি। শাহিদা বেগম হঠাৎ করে শায়নার পায়ের কাছে এসে বসে পড়ল। ঘড়িটা নিচে পড়ে আছে। শায়না মায়ের হাত থেকে ঘড়িটা কেড়ে নিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল। ঘড়িটা আড়াল করে ফেলল। শাহিদা বেগম কিছু বুঝতে পারলেন না। তাজদার ঘর থেকে বেরিয়ে গিয়ে তিতলি আর তাসনুবাবুকে ডাকাডাকি শুরু করলো। রওশনারা এসে বলল, ওরা গোসলে গিয়েছে, কি হয়েছে? ঘড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না, শায়নাকে জিজ্ঞেস করেছো? তার কোনো জবাব দিল না। রওশনারা ঘরে এসে শায়নাকে বলল, ওর ঘড়িটা নাকি খুঁজে পাচ্ছে না। শায়না বলল, আমি দেখিনি, একটু খুঁজে দেখো। শাহিদা বেগম ঘর খালি করে দিয়েছেন। ঘরে শুধু শায়না আর তিনি। তাজউদ্দিন সিদ্দিকী ডাকতেই তিনি চলে গেলেন। ঘরে তখন তাজদার ঢুকলো। শায়না বালিশের নিচ থেকে ঘড়িটা তুলে বিছানায় ছড়িয়ে মারল। তাজদার ঘড়িটা নিয়ে হাতের কবজিতে পড়তে বলতে বলল, ওটা রুকিয়ে রাখার কোনো রিজন আমি দেখছি না, বালিশের নিচে, আমি আগেই চেক করেছিলাম। শায়নার একটাই জবাব, চুরি করেছি বলেই সে চুপ করে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। ওয়ালিমার অনুষ্ঠানে শায়না লেহেঙ্গা পরেছে, ল্যাভেন্ডার পিঙ্ক। লেহেঙ্গাটা সবার পছন্দ হয়েছে। খাবার দাবারের এলাহি আয়োজন। সবাই তাজদার সিদ্দিকীর প্রশংসায় পঞ্চমুখ। শায়নার ভাগ্য নির্ধারণ করে ফেলেছে সবাই। তিক্ত বিরক্ত হয়ে সবার কথা শুনল শায়না। দাদিমা তাকে বোঝালো পরের ঘর করতে হলে জেদ রাখতে নেই, এটা সেটা। শায়না শুনলো, এক কান দিয়ে বের করে দিল আরেক কান দিয়ে। তাজদার সিদ্দিকী কালো শেরওয়ানি পরেছে। নিজের হাই প্রোফাইলওয়ালা আত্মীয় আর বন্ধুবান্ধবদের আপ্যায়নে ব্যস্ত সে। অনেক ছবি তোলা হলো, ভিডিও শ্যুট হলো, আউটডোর শ্যুটও হয়েছে। শায়না রীতিমতো ক্লান্ত বোধ করছিল, কিন্তু তাসনুবার ক্লান্তি নেই। হিসেব করলে দেখা যাবে সে শায়নার চেয়ে বেশি ছবি তুলেছে। তাজদার সিদ্দিকী তার বন্ধু বান্ধবদের সাথে খেয়ে ফেলেছে এক টেবিলে। শায়না তার দুলাভাইয়ের ভাইরা এক বেঞ্চে বসেছে। তিতলি তৌসিফ এসে বসলো। খাওয়া দাওয়া সবে মাত্র শুরু হয়েছে। তাজদার সিদ্দিকী তাসমিনের ছেলে সিনাটকে নিয়ে আসছিল কথা বলতে বলতে। সবাইকে হেসে হেসে খাওয়া দাওয়া করতে দেখে সে হঠাৎ থমকে গেল। এক দৃষ্টিতে চেয়ে রইল, বিশেষ করে শায়নার দিকে। সে হাসছিল খাওয়ার সময়, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে এসে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়ার মাঝপথে তখনই তাসনুবা এসে বলল, শায়না তুমি ভাইয়াকে না ডেকে খেতে বসে গেলে কেন? শায়না তার বড় দুলাভাইয়ের পাশে বসেছে। বড় দুলাভাই বললেন, তাজদার সাহেব তার বন্ধুদের সাথে বসেছেন শুনলাম। কে যেন বলল। তাসনুবার রাগত স্বরে বলল, সবার আক্কেল দেখে আমি অবাক। শায়না তুমি ওঠো, ভাইয়াকে ডেকে নিয়ে আসো। আনিস শান্তভাবে শায়নাকে বলল, খেয়ে নে, কোথাও যেতে হবে না। তাসনুবা ফের জেদ দেখে বলল, শায়না তুমি ওঠো বলছি, ওঠো। আনিস গর্জে উঠল, ও যাবে না। খাওয়ার পাত থেকে উঠবে কেন? আশ্চর্য। তাসনুবা এবার আনিসের দিকে তাকালো। আপনার বোনের আক্কেল নেই? তার জেনে নেওয়া উচিত ছিল তার বর খেয়েছে কি না। খেলেও বরকে নিয়ে খেতে বসতে হয়, এটা জানে না? নিজের লোকজন নিয়ে খেতে বসে গেছে যেন কোনো দিনও রভুক্ত সবাই। ডিসগাস্টিং।
আনিস তার দিকে তাকালো ক্ষোভ সমেত, তারপর ভাতের পাত থেকে উঠে গেল। তৌসিফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, দৌড়ে গিয়ে হাত ধরে ফেলে বলল, আনিস ভাই কেন রাগ করছেন? বসেন, রাগ করবেন না, ওর কথায় রাগ করছেন? বলতে বলতে তাসনুবার দিকে তাকালো খ্যাপাটে দৃষ্টিতে। তিতলি রোস্টের গায়ে কামড় দিতে দিতে বলল, একটু খেতে বসেছি সেখানেও শান্তি নেই। আনিস তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। শাইনার দুলাভাইরাও উঠে গেল। সবাই উঠে গেল একে একে, শুধু শাইনা বসে রইল। সায়দা বেগম এসে বলল, জামাই খেয়েছে কিনা আগে দেখবি না? সবাইকে নিয়ে খেতে বসলো, অথচ জামাইয়ের খোঁজ করলি না। রওশনারাও এসে দাঁড়িয়েছেন পেছন। শাইনা বলল, অত দামি মানুষ আমার সাথে বসে খাবে? রওশনারা বললেন, আনুষ্ঠানিকতা মানতে হবে না, তিতলিকে দিয়ে একবার ডাক পাঠালে তো হতো। শাইনা ওনার দিকে অবাক চোখে তাকালো। তাকে দোষারোপ করছে বড় আম্মু। তাজদারের খালাম্মারা এসে বলল, নিজের বোনের জামাই আর ভাইদের নিয়ে খেতে বসে যেতে আমি আর দেখিনি। আমার আপা দেখে শুনে কী বউ নিয়ে এলো আল্লাহ জানে। এসবও শিখিয়ে দিতে হয় মানুষকে? তার বউ তাকে রেখে সবার সাথে বসে ভাত খাচ্ছে, হেসে সেটা মানার মতো? তৌসিফেরও আজকে কি হলো? ভাইকে খুঁজলো না কেন সে? তৌসিফ বলল, ভাই তো তার স্যারদের গাড়িতে তুলে দিতে গেছিল। ভাবলাম আর ক্লাবে ফিরবে না, বাড়ি চলে যাবে। আমি খাইনি তাই শাওনের সাথে বসে গিয়েছিলাম। এত কাহিনী হবে তা তো জানতাম না। শাইনাকেও আমরা জোর করেছি। তাজদারের ফুপুরা বলল, দোষ তো বউয়ের, ও জামাই রেখে খেতে বসলো কেন? এত বড় মেয়ের আক্কেল নেই? কচি খুবই তো আনন্দ বউ করে। জামাইয়ের সাথে ছবি তুলতে অনীহা, ভাত খেতে অনীহা, দেখতে পাচ্ছি তো সব। বেশি পেয়ে গেলে উগলে দেয় না মানুষ? এই মেয়েরও হচ্ছে সেই দশা। শাইনা অপমানে কাঁদছিল। আনিস এসে বলল, আপনারা সবাই মিলে ওকে দোষারোপ করছেন কেন? ও তো তৌসিফ আর তিতলি জোর করায় খেতে বসেছে, আমরা তো সবাই ছিলাম। তাজদারের ফুপু খালা মামিরা এক একজন এক এক কথা বলতে লাগলো। কথাগুলো যথেষ্ট কাউকে কাঁদানোর জন্য। এমন কথা কেউ শত্রুকেও বলে না। তাসনু বা তাসমিন তো আছেই সাথে। আনোয়ারা বেগমও শায়নার পক্ষে দাঁড়ালেন না। নাতি রাগ করে চলে গিয়েছে ক্লাব থেকে, এটা তাদের কাছে অপমানের। আনিস বলল, আমার বোনের এতই যখন তখন ওকে আর আপনাদের বাড়িতে দিচ্ছি না। আয় চল বলে সে শায়নার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সাবরিনকে বলল, ওকে নিয়ে গাড়িতে ওঠ, এরা সবাই ওকে কথার বানে মেরে ফেলবে। রসনারা পেছন থেকে বললেন, আনিস কি করছো? ঝামেলা বাড়িও না। আনিস কথা শুনল না। সাবিনাকে বলল, ভাবি গাড়িতে ওঠো। সাবিনা শায়নাকে নিয়ে গাড়ির দিকে এগোচ্ছে। পরিস্থিতি উত্তেজিত। এ ওকে ডাকাডাকি করছে, সে আরেকজনকে ডাকাডাকি করছে। শাহিদা বেগম বললেন, ও আনিস এভাবে নিয়ে যেতে পারে নাকি? কথা শোন। তাসনুবা বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছে। বিরক্তি সুরে বলল, নিয়ে যাক, আমার ভাই মরে যাচ্ছে তাদের বোনের জন্য, যত্ত সব। শায়নাকে গাড়িতে বসিয়ে দিয়েছে আনিস। সাবিনা উঠে বসেছে। তৌসিফ এসে বলল, আনিস ভাই মেজো ভাই এত কিছু বলেনি, মহিলারা এত সব রটিয়েছে। আপনি মেজো ভাইয়ের সাথে কথা না বলে মাথা গরম করছেন। আনিস ভাই কথা শুনল না। তেজ শুধু ওদের আছে, জেদ শুধু ওরা দেখাতে পারে, জেদ তেজ ঘৃণা তাদের নেই। গাড়ি ছেড়ে দিল। শেষ মুহূর্তে এসে সবাই হাল ছেড়ে দিল। মুরব্বীরা ছিল না, নইলে ঘটনা আরও অনেক দূর অব্দি যেত। শায়না নিজের ঘরে চুপচাপ বসেছিল। ক্লাবে কী হচ্ছে সে জানে না, তার ভয় করছে। মেজো ভাইয়া সহজে রাগে না, কিন্তু একবার রাগলে সহজে থামান নয়। সাবিনা ফোনে এক নাগারে কথা বলে যাচ্ছে কারোর সাথে। শায়না নিজের ঘরে অস্থিরভাবে পায়চারি করছে। শেষমেশ শান্ত হয়ে বসে তিতলিকে ফোন করলো। তিতলি বলল, ক্লাবে বাবা কাকাদের মধ্যে কথা হচ্ছে, তর্ক লেগে গেছে। পুরনো কথা তুলে তর্ক বিতর্ক আরও জোরসে লেগেছে। শায়না সাবিনাকে ডাকলো। সাবিনা ডাক সাড়া দিল না। কিছুক্ষণ পর তার গলায় আওয়াজ শোনা গেল, জি শায়না ঘরে আছে, আসুন না। কে এসেছে? কৌতূহলে শায়না দরজা খুলছিল। তার আগে দরজা ঠেলে ঘরের চৌকাঠ পেরিয়ে ঘরে পা রাখলো তাজদার। শায়না শুকনো ঢোক গিলে ঘুরে দাঁড়ালো। শক্ত কণ্ঠে বলল, আমি যাব না। কেউ যেন আমাকে জোরাজোরি না করে। সব নাটক দেখতে আমার ভালো লাগছে না। আমি এখানে থাকবো। সবাই বাড়ি ফিরুক, ঘরটা খালি করা হোক। বলেই লেহেঙ্গা তুলে হেঁটে চলে যাচ্ছিল বাইরে। তাজদার সেদিকে তাকে পাজা কোলা করে তুলে নিল। হকচকিয়ে গেল শায়না। তাজদারের মুখের দিকে তাকালো। তাজদার রক্ত গরম চাহনিতে তাকালো। তারপর তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আছাড় মেলে তুলো বের করে ফেলবো আর একটা কথা বললে। শায়না তবুও ধস্তাধস্তি করে কোল থেকে নেমে গেল। উঠোনে বাড়ির মানুষ, ভাবি বারান্দায় দাঁড়িয়ে। দু একটা গাড়িও এসে থেমেছে বোধ হয়। তাজদার তার হাতটা ধরে রেখেছে। শায়না হাতটা ছাড়িয়ে নিতে নিতে তার দিকে চোখ তুলে তাকালো। বলল, আমি এভাবে যাব না, বাইরে অনেক মানুষ। মেজো ভাইয়া চলে আসতে বলেছে। আমি এভাবে এখন যেতে পারবো না, ভাইয়া আরও রেগে যাবে। তাজদারের তার হাত শক্ত করে ধরে রেখে অন্য হাতে ফোন হয়তো কাউকে ডায়াল করছে। শায়না বলল, আশ্চর্য, আমার হাতে এভাবে কেন ধরে রাখা হয়েছে? রোজ রোজ এসব নাটক দেখতে আমার ভালো লাগছে না। ঘরে গিয়ে সমাধান করুক। আমাকে নিয়ে টানাটানি কেন?
তাজদার ফোন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। শায়না চোখ সরিয়ে ফেলতেই তাজদার আবারও ফোনে ডায়াল করতে লাগলো। ফোন রিসিভ হচ্ছে না। শায়না এক ফাঁকে হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। তাজদার আরও শক্ত করে হাতটা ধরলো। ঠান্ডা স্বরে বলল, এত ছটপটানি কিসের? ফোন দিচ্ছি, রিসিভ হোক। শায়না বলল, আমার ভালো লাগছে না, হাতছাড়া হোক, বাড়ি যেতে হবে। মেজো ভাইয়া আসতে বলেছে, মেজো ভাইয়া না বললে আমি কোথাও যাব না। ফোন রিসিভ হলো তক্ষুনি। তাজদার ফোন কানে চেপে কর্কশ কণ্ঠে বলল, মরে গিয়েছিস নাকি সবটা? ফোন ধরছিস না কেন একটাও? তৌসিফ মৃদু স্বরে বলল, সরি, এখানে সবাই কথাবার্তা বলছে। ফোন সাইলেন্ট ছিল, বলো কি বলবে? শায়নাকে গাড়িতে করে কে পাঠিয়েছে? আনিস ভাই। সবাই মিলে শায়নাকে কথা শোনাচ্ছিল, তাই আনিস ভাই রেগে গিয়েছে। কেন কথা শোনাচ্ছিল? তুমি ক্লাব থেকে চলে গিয়েছো তাই। শায়না কেন তোমাকে খেতে ডাকেনি, তাই ওকে সবাই জেকে ধরেছিল। আমি ক্লাব থেকে চলে এসেছি তো আগ বাড়িয়ে সবাইকে পণ্ডিতগিরি দেখাতে কে বলেছে? শায়না অন্যদিকে মুখ ফিরিয়ে রেখে বলল, সবাই যে সুযোগ করে দিয়ে এখন নাটক। তাজদারের কপাল কুঁচকে গেল। শায়নার দিকে তাকিয়ে রইল সে। তৌসিফ বলল, সবাইকে জানিয়ে গেলে এত কিছু হতো না। এখানে বাবা কাকা আর জ্যাঠার সাথে আনিস ভাই আর আশরাফ ভাইয়ের ঝামেলা লেগে গেছে। শায়না ওভাবে চলে গেল কেন, ওটাই তাদের প্রশ্ন। ঝামেলাটা শুরু করেছে কে? তৌসিফ একটু চুপ করে বলল, নুভা এমনি গিয়ে বলেছিল শায়না কেন তোমাকে রেখে খেতে বসেছে। ওখান থেকে কথা কাটাকাটি লেগে গেছে। এখন কি কথা হচ্ছে? আশরাফ ভাই আর আনিস ভাই বলছে শায়নাকে এখন বাড়িতে দেবে না। কি করতে চাইছে? নুভাকে মাপ চাইতে বলছে। খালামুনি আর ফুপিরাও নাকি এক জোট বেঁধে শায়নাকে কথা শুনিয়েছে, নানান কথা বলেছে, অপমান করেছে। তাজদার আর কিচ্ছু শুনলো না। ফোনটা কেটে পকেটে রেখে দিতে দিতে শায়নাকে বলল, ঘরে গিয়ে বাকি কথা। শায়না হাত ছেড়ে নেওয়ার চেষ্টা করে বলল, বললাম তো এভাবে যাব না। আমার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। সবাই যেরকম বলছে আমাকে সেরকম সবসময় করতে হবে কেন? পুতুল নাচাচ্ছে সবাই মিলে, কথা শোনাতেও কারো মুখে আটকাচ্ছে না। মনে হচ্ছে আমি সেধে গলায় ঝুলেছি তাদের ছেলের। মাছ মাংস কোনো দিন দেখিনি। হাবাতে ঘরের মেয়ে আর কি বাকি রেখেছে বলার? আমি এখন আর ছোট নেই যে যেভাবে ইচ্ছে আমাকে কথা শুনিয়ে যাবে, চামারের কথা বলবে, আর আমি সহ্য করে গেলে ভালো, সহ্য না করলে বেয়াদব। সুযোগ পেয়ে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে সে ঘরে চলে গেল। সাবিনা এসে দেখলো তাজদার দাঁড়িয়ে আছে। শায়না দরজা বন্ধ করে দিয়েছে। সে মৃদু স্বরে বলল, ভাইয়া ওনারা সবাই আসছে, আপনি বসুন। বসবো না, ওকে বলুন বড় ঝামেলা হওয়ার আগে আমার সাথে যেতে। আমি বারবার এক কথা বলবো না। সাবিনা দরজার কাছে গেল। শায়না দরজায় খিল দেয়নি, তার দরজা ধাক্কা দেওয়া মাত্রই সরে গেল। সাবিনা ঘরে উকি দিয়ে বলল, শায়না ভাইয়া এখনও দাঁড়িয়ে আছে, চলে যেতে বলো। আমি না হয় মেজো ভাইকে বুঝিয়ে বলবো, তুমি চলে যাও, বড়সড় ঝামেলা না হোক। আমি কিছু করলেই ঝামেলা? ওরা যে আমাকে এত কথা শোনালো, আমি কারো খাই না পড়ি? বিয়ে দিয়েছি, বেঁচে তো দেয়নি। তাদের ছেলে রাগ দেখিয়ে চলে এসেছে, সেটা তাদের কাছে বড় কিছু। আর আমার রাগ গোসা নেই, আমাকে যা তা শোনানো যায়। আমার ভাইরা প্রতিবাদ করলে ঝামেলা, সব মেনে নিলে ভালো, তাদের দোষ ধরা যাবে না। সাবিনা বলল, যা হতে যাচ্ছে তা কি ভালো? ভালো কোনটা হয়েছে? বিয়েটাই তো আমি করতে চাইনি, তাদের ছেলেও জানে সেটা, তারপরেও তেরার মতো করলো। আমাকে বুঝিয়ে দিল তিনি যা চান তাই হয়। এখনও ঝামেলা হবে না কেন? হোক ঝামেলা, ওই বাড়িতে না যেতে পারলে আমি বাঁচি। সাবিনা ফিসফিসিয়ে বলল, উনি শুনতে পাচ্ছেন। শায়না নিজেকে সামলে নিল, রেগে গেলে তার মুখ থামতে চায় না। সে দরজাটা বন্ধ করে দিল। লেহেঙ্গা পাল্টে নতুন একটা 3 পিস পরে নিল। কাঁধে লাগানো মিনি ব্যান্ডেজটা খুলে নিল। এত যত্নার্থী তার কাছে নাটকীয় লাগে। যত অসহ্য করছে ততই সবাই পেয়ে বসছে তাকে। দুয়ানা সম্মান দেয় না কেউ, আবার যত্ন। অনেকগুলো গাড়ি এসে থেমেছে উঠোনে। কিছু মানুষ শায়নাদের বাড়িতে চলে এসেছে, কিছু মানুষ কলতানে। সবার চোখ মুখ থমথমে। সাইদা বেগম বসার ঘরে বসে আছেন, বোরকাও খোলেনি। সাবিনা বুঝতে পারলো মা ওখানে তর্ক বিতর্ক দেখে নরম হয়ে গেছেন। শারমিলা শায়নার ঘরের দরজা ধাক্কালো। শায়না দরজা খুলল। শ্বাস ধুয়ে চুলের জট ছাড়াচ্ছে সে। মাঝখানে সোজা সিথি। শারমিলা বলল, তুই কেন চলে এলি? এটা শুনে তোর শ্বশুর খেপে গেছে। ভাইদের কথা শুনে চললে নাকি ওদের বাড়িতে আর যাওয়ার দরকার নেই। শায়না বলল, ভাবো একবার, কাদের হাতে আমাকে তুলে দিয়েছো। নিজেদের দোষ ঢাকার জন্য এখন সব দোষ আমার কাছে তুলে দিয়েছে। তাজদার সিদ্দিকি রাগ করে বাড়িতে চলে এলো, এটা জেনেও তার আত্মীয় স্বজনরা তিলকে তাল করবে, আমাকে দোষারোপ করবে, ইচ্ছে করে এমন করেছে আমাকে হেনাস্তা করার জন্য। শর্মিলা হতাশ হয়ে বিছানার এক কোণে বসলো। কোলের বাচ্চাটাকে বিছানায় শুয়ে দিতে দিতে বললে, এদের সাথে কেউ কথাই পারে না। শায়না চুলটা বেঁধে বারান্দায় গেল। আনিস আর আশরাফ তখন ঘরে ঢুকছে। শায়নাকে বলল, তুই ভেতরে যা। সাইদা বেগম আনিসকে বললেন, আমার ছেলেটা বাড়াবাড়ি না করলে এত কিছু হতো না। আনিস বলল, ওরা কি বললো দেখলে না? ওই রকম বউ নাকি দিনে এনে দিনে দিয়ে ফেলার হেডম আছে তাদের। কাবিনের টাকা দিয়ে নাকি বউ দিয়ে দেবে বেশি বাড়াবাড়ি করলে। এ কত বড় কথা! মেয়ে কি কোনো ছেলেদের হাতের মোয়া নাকি? আমাদের মেয়ে কি ফেল না? তুমি ওদের বলনি কত ভালো সম্বন্ধ এসেছিল ওর জন্য?
আমাদের কিসের ঠেকা পড়েছিল ওদের সাথে আত্মীয় করার? নিজেদের কি মনে করে ওরা? টাকা পয়সা এখন সবার হয়েছে মোটামুটি, এত টাকার গরম দেখাতে বারণ করে দেবে। দাস গোলামের মতো কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে সবার। শাহিদা বেগম বললেন, আমি আর কিচ্ছু বলবো না, তোদের যা মনে হয় তাই কর। শাইনা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনলো। বলল, দিনে দিনে দিয়ে দিতে বলো কাবিনের টাকা দিয়ে। ওদের সাহস দেখি, মুখে ওরা অনেক কিছু বলে। শাহিদা বেগম ধমকে বললেন, তুই কথা বলছিস কেন এখানে? কত শিখিয়ে পড়িয়ে দিলাম তোকে, কিন্তু তুই সবাইকে নিয়ে খেতে বসে গেছিস, জামাইয়ের খোঁজ করলি না। খোঁজ করলি না ভালো কথা, ও যখন ক্লাব থেকে চলে আসছিল তখনও খেয়াল করলি না। আনিস বলল, তুমি ওকে বকছো কেন? আশ্চর্য, ওর কী দোষ সেখানে? তুই চুপ থাক, ওদের বউ জামাইয়ের মধ্যে তুই ঢুকছিস কেন? ওরা নিজেরা ঠিক থাকলে এত কিছু হতো? বিয়ের এক রাত যেতে না যেতেই বিয়ে ভাঙার কথা উঠছে, মস্করা লাগছে সব কিছু। বিয়ে হওয়ার আগে আমি তো আগ ভাঙার কথা বলেছি। যারা কথায় কথায় মেয়ে দিয়ে ফেলার ভয় দেখায় তারা কত ডেঞ্জারাস ভাবতে পারছো? ওদের মেয়েকে বেয়াদব বলায় গায়ে লেগেছি, আর আমাদেরটা মেয়ে না? ওকে সবাই এত কথা শোনানোর সাহস পায় কোথায়? নাকি মানুষের মতো লাগে না? ওইটুকু একটা মেয়ে হয়ে বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকছে ভালো কথা, আবার শাসাচ্ছে, তাকে আদেশ করছে। এসব বেয়াদবি করার সাহস পায় কোথায় ওরা? আফসার সাহেব এসে সোফায় বসে পড়লেন, মুখ মুছতে মুছতে বললেন, মেয়েটা ওখানে শান্তি পাবে না, ওরা নিজেদের দোষ দেখে না। ওই মেয়েটাকে একটা ধমক দিলে তো ব্যাপারটা মিটে যায় না, তাদের ছেলে মেয়ে দোষ করলে সেটা দোষ নয়। মেয়েটা কিভাবে সংসার করবে কে জানে, জামারটাই মেজাজি। শাইনা পাশের ঘরে ঢুকলে উঠল, আমাকে জাহান্নামে ঠেলে দিয়ে সবার হুঁশ ফিরেছে। ঘর ভর্তি মানুষজন চুপ। কলতানে বৈঠক বসেছে বাড়ির মানুষ মিলে। তাজদার সিদ্দিকী বাড়ি নেই, আপাতত তাজউদ্দিন সিদ্দিকী আর তার দুই ভাই বোন আর অন্যান্য আত্মীয়রা উপস্থিত। সবাই কথা বলতে বলতে আবারও তর্কে জড়িয়ে যাচ্ছে। তাসনুবা এক কোনায় দাঁড়িয়েছে, চোখ মুখ আপাতত লাল হয়ে আছে। রসনারা বলল, তাজদার ফেরার আগে তাসনুবা গিয়ে নিয়ে আসুক শাইনাকে। তাজউদ্দিন সিদ্দিকীর ছোট ভাই সম্মতি দিলেন, সেটাই হোক। বড় ফুপু রওশনারার দিকে তাকিয়ে বললেন, কোনো মতে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসো, তারপর যাবে। সবসময় ভাইদের কথা শুনে চললে সংসার হবে না। বাপের বাড়ির কাছে আছে বলে সবসময় যেতে দেবে না, একদম ছাড় দেবে না কোনো কিছুতে। বেশি ছাড় দিলে মাথায় উঠে নাচে। আজকালকার মেয়েরা কত বদমাস তা তো জানো না এখনও। তাজউদ্দিন বলল, তাজদার আসার আগে নিয়ে আসো। মা তুমি যাও, নুভা যাও, তৌসিফও কোথায় গেছে জেনে নাও। তৌসিফ বলল, কল যাচ্ছে না। বলতে না বলতে তিতলি দৌড়ে এসে বলল, মেঝো ভাইয়া এসেছে। রওশনারা তাসনুবার দিকে তাকালো, বলল, তুমি ঘরে চলে যাও। তাসনুবা গোমরা মুখে বাবার দিকে তাকালো। তৌসিফ গর্জে বলল, যা না, আবার দেখছিস কি, লাথি দেবো ধরে এখন। তাসনুবা চলে গেল। তাজদার এসে বলল, শিহাবের বউ এসেছে, সরে যাও, এত ভিড় কিসের? বন্ধু আর বন্ধুর মা বউ ওয়ালিমায় আসতে পারেনি, তাই বউ দেখতে রাতেই চলে এসেছে। তাদের পেয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। তাজদার চুপচাপ সবার কাণ্ড দেখছে। শিহাবের মা জিজ্ঞেস করছে, বউ কোথায়? তাজদার সবার উপর ছেড়ে দিয়েছে। রসনারা ফ্যাকাশে হেসে বললেন, একটু বাপের বাড়িতে গিয়েছে, কাছেই, আপনারা আসুন, বিয়েন বাড়ি ঘুরিয়ে আনি। সবাই নাস্তা খেয়েছে। শাইনাদের বাড়িতে খবর পাঠানো হয়েছে মেহমান যাচ্ছে। দাদিমা রওশনারা তাসনুবাকে নিয়ে গিয়েছে। শাইনার সাথে তাসনুবাকে মিলিয়ে দিয়েছেন। আনোয়ারা বেগম বলছেন, ননদ ভাবের মধ্যেও অনেক কিছু হয়, এসব মনে রেখে দিতে নেই। নুভাকে সবাই অনেক বকাঝকা করেছে, শাড়িটা পরে নাও, শিহাবের মা বউ তোমাকে দেখতে এসেছে। শাইনা চুপ করে রইল। তাসনুবা হনহনিয়ে বেড়ে গেল। দাদিমা কথা শেষ করতেই চোখ টলমল করছিল, নাক মুখ কাল। রাগে ক্ষোভে বেরিয়ে যাওয়ার সময় আনিসের সামনে পড়ল। আনিস তাকে দেখেও না দেখার ভান করে সরে দাঁড়ালো। তাসনুবা হনহনিয়ে বেরিয়ে এলো বাইরে। এইসব ছোট লোকদের সরি বলতে বসে আছে সে। বাড়ির সামনে আসা মাত্রই তাজদার তাকে দেখল। শিহাবের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল সে। তাসনুবা ভাইকে দেখা মাত্র একটু থমকালো, তারপর বাড়ির ভেতর চলে গেল ধীর পায়ে হেঁটে। শাহিদা বেগম তাড়াহুড়ো করছেন মেহমানদারি করতে গিয়ে। শাইনা রেডি হচ্ছে কিনা দেখে যাচ্ছে ঘরের সামনে এসে। শাইনা অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে শাড়ি পরছে উদাসীনভাবে। রসনারা শাইনার খালা ফুপু মামিদের সাথে কথা বলছে। দাদিমা এসে শাইনাকে বলল, তাড়াতাড়ি শাড়ি পরে নে, তোর শাশুড়ি পরিয়ে দিতে এলে লজ্জায় পড়ে যাবে। লজ্জায় পড়বো কেন, আশ্চর্য, জামাই সোহাগ করছে সেগুলো দেখা যাচ্ছে কাঁধে। শাইনা তাড়াতাড়ি কাঁধ ঢেকে নিল। কটমটে দৃষ্টিতে তাকিয়ে বলল, ফালতু কথা বলার জায়গা পাও না, ওখানে পিন ঢুকে গিয়েছিল। জামাই তো আদর করে ব্যান্ডেজ লাগাইয়া দিছিল, খুললি কেন? আদর না, জুতা মেরে গরু দান। শাইনা শাড়ি পরে সিম্পল গয়না চুরি করে মেহমানদের সামনে গেল।
নতুন বউয়ের মুখে দেখে শিহাবের মা 3,000 টাকা দিয়েছে আর হাতের মুঠোর ভেতর রওশন আর শায়নাকে আর রাখেনি, তাদের সাথে সাথে নিয়ে এসেছে। কলতানের সামনে এসে শিহাব আর তাজদারের সামনে থামলো সবাই। শিহাব তার মাকে জিজ্ঞেস করছে, বউ দেখেছো এবার? হ্যাঁ দেখেছি, তাজদার তোমার বউয়ের সাথে কথাবার্তা বলেছি, মেয়ে ভালো লেগেছে আমার। শায়নাদের উঠোন থেকে কে যেন রওশন আরাকে বলল, বউ শাশুড়ি একসাথে নাইর গেলে নাকি? রওশনারা বললেন, হ্যাঁ বউয়ের সাথে আমিও নাইর গিয়েছি। শিহাবের সাথে মা তাজদার কথাবার্তা বলছে। রওশনারাও এলেন, এর পেছন থেকে শায়নাও বেরিয়ে এলো। তাজদার তার দিকে এক ঝলক তাকালো। শায়না শিহাবকে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা রাতে চলে এসেছি নতুন বউকে জ্বালানোর জন্য। ভালো হয়েছে এসেছেন। সবাই কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে যাচ্ছিল। শায়না রওশনারার পিছু পিছু হাঁটছে, হঠাৎ থেমে গেল। তাজদার সিদ্দিকী বলল, কে যেন আসবে না বলেছিল? শায়না ঘাড় ফিরিয়ে তাকালো, শক্ত কণ্ঠে বলল, যেতে কতক্ষণ? গিয়ে দেখুক। আমাকে আটকে রাখার সাধ্য কার, সেটা বুঝিয়ে দেওয়া হবে একা পাই। রাতে মেহমানদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করছে শায়না। বাড়িতে তখনও মেহমানে ভর্তি। তাজদার বন্ধুকে যেতে দেয়নি। রওশনারাও জোরাজুরি করে রেখে দিলেন। রাতে এসে রাতে চলে যাবে, বিষয়টা কেমন দেখায়। খাওয়া দাওয়া শেষে মেহমানরা যখন ঘুমোতে চলে গেল তখন তাসনুবার ঘরে খুব কথাবার্তা হচ্ছিল। তাসনুবা নাকি কাঁদতে কাঁদতে না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। একটা বাইরের মেয়ের জন্য তার ভাইয়ের কাছে সে ছোট হয়ে গেছে। ওই বাড়ির মানুষদের কাছে তাকে ছোট হতে হয়েছে, অপমান মেনে নিতে পারছে না সে। তাজউদ্দিন সিদ্দিকী রওশনারার উপর খেপেছেন। তিনি ছেলে মেয়েদের কখনো বকাঝকা করতে পছন্দ করেন না, মেয়েদের তো একদমই না। তাসনুমার কান্ডাকাটি দেখে তিনি রওশনারাকে বলেন, শায়নাকে যেন বলে দেয়, এই বাড়িতে থাকতে হলে সবার মন জুগিয়ে চলতে হবে। ননদদের সাথে যেন ভালো ব্যবহার করে, হাসি খুশি থাকে। এত গাদ্দারি করলে, ভাইদের কথা শুনে চললে আবারও ঝামেলা হবে। তখন ঘটনা অন্যদিকে ঘুরে যাবে। ফুপুরা বলাবলি করলেন, ওই বাড়ির মেয়েকে অত পামপট্টি তেল মালিশ করে বাড়িতে আনতে হবে কেন? ওরা আগে ভালো করে খেতেও পায়নি। এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে পা একদম আকাশে উঠে গেছে, মাটিতেই পড়ছে না। আরও কত কি দেখবো আল্লাহ মালুম। কাল থেকে রান্নাঘরে গিয়ে কাজ ধরিয়ে দেবে। কত মেয়ে ছিল আমার ভাইপোর জন্য, আর মেয়ে পায়নি আমার ভাইয়ের বউ। রওশনারা বললেন, বিয়েটাতে সব ওর পছন্দ মতো হয়েছে, গরু, ডেকোরেশন, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, এমনকি বউটাও। আমার কি করার আছে? শায়নার ঘরে দাদিমা আনোয়ারা বেগম বসেছিলেন, শায়নাকে দিয়ে গয়নাগাটিগুলো তুলে রাখছিলেন। তাজদার ধীর পায়ে হেঁটে ঘরে ঢুকলো, ফোনে চোখ স্থির রেখে। দাদিমা তাকে দেখে বললেন, তোমার বউকে কুবুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তাজদার চোখ তুলে দাদিমার দিকে তাকালো, তারপর শায়নার দিকে। শায়নার গয়নার বাক্সগুলো গোছগাছ করছিল। তাজদার ভ্রু কুচকে বলল, কুবুদ্ধির অভাব আছে নাকি যে আবার দিচ্ছ? শায়না চট করে তাকালো তার দিকে। আনোয়ারা বেগম হাসলেন, তারপর দাঁড়িয়ে বললেন আমি আসি, বরবধূ গল্প স্বল্প করো। বলে তিনি বেরিয়ে গেলেন। তাজদার সিদ্দিকী দাদিমার জায়গায় গিয়ে বসলো, পিঠটা সে পেছনে হেলে দিয়ে দু হাতের ভর রেখে। শায়না বাক্সগুলো একটার উপর আরেকটা রাখছে। তাজদারের দিকে তাকালো না, কিন্তু তাজদার তাকিয়ে রইল। শায়না বাক্সগুলো রেখে দিতে তাজদার ঘরের আলো নিভিয়ে দিল। হালকা আলো আছে অবশ্য, টেবিল ল্যাম্পটা জ্বলছে। শায়নার পরনের গোলাপি শাড়িটার রং বোঝা যাচ্ছে। বাক্সগুলো রেখে এসে সে চক থেকে পানি ঢাললো গ্লাসে, গলা ভিজিয়ে নিল। তাজদার জানতে চাইলো, আমরা কখন কথা বলবো? শায়না বিলম্ব না করে বলল, কথা বলিনি কখন? একজন দক্ষিণে, একজন উত্তরে। এটা বিয়ে নাকি রং তামাশা? দুটোই। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আপনাকে আমি ভয় পাইনি কোনো দিন, আজও পাচ্ছি, বরং একটু বেশি পাচ্ছি দরজা বন্ধ বলে। তাজদার চুপ। শায়না পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে কোলে বসালো। শায়না লজ্জায় অস্বস্তিতে আর হাতস্থ হতে পারছিল না। 2 দিনের বিয়ের সম্পর্কে খাতিরে একটা পুরুষ লোকের কোলে হঠাৎ নিজেকে আবিষ্কার করে তার শরীরের প্রতি স্নায়ু টান টান হয়ে উঠল। সে সরে যেতে চাইছিল, কিন্তু তাজদার সিদ্দিকের শক্ত হাত তার কোমর আঁকড়ে ধরে রাখল। শায়না ধীরে নিঃশ্বাস ফেলছে, তাজদার সিদ্দিকীও যেন না শোনে। তাজদার তার সাথে হাতের মুঠো নিয়ে এলো শায়নার সামনে। শায়না তার হাতের মুঠোর দিকে তাকালো, কৌতূহল হলেও মুখ ফুটে কিছু বলল না। তাজদার ধীরে ধীরে মুঠ খুলল, চমৎকার ডিজাইনের একটা চেইন লকেট। শায়নার কোনো প্রতিক্রিয়া নেই। তাজদার বলল, তোমার উপহার নাও। শায়না নিল না। যদি পরে বলে বসে তোমার উপহার দাও তখন? সে তো কোনো উপহার রাখেনি, তখন সে লজ্জায় পড়ে যাবে। তাকে লজ্জায় পেলে পৈশাচিক আনন্দ পাবে তার সিদ্দিকী। শায়না চুপচাপ বসে রইল। তাজদার তার চোখের সামনে লকেটটা তুলে ধরল। শায়না বলল তাকে ছেড়ে দিতে। তাজদার শুনলই না। চেনের হুকটা খোলার চেষ্টা করছে সে। শায়নাকে বলল, খবরদার উঠবেন না। চেনের হুকটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। শায়নার মাথা থেকে আঁচল পড়ে গেছে অনেক আগে।
তাজদার হুক খুলে শায়নার বেনিটা সামনে ফিরিয়ে দিয়ে চেনটা পরিয়ে দিল। তারপর তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে শায়নার গলায় জলজল করতে থাকা চেনটি দেখে বলল, নাইস। শায়না আয়নার দিকে তাকায়নি, চোখ নিচে নামিয়ে রেখেছে। কাঁধের কাছে উত্তপ্ত কিছু টের পেল হঠাৎ। চোখ তুলে আয়নার দিকে তাকাতেই দেখলো তাজদার সিদ্দিকীর নিঃশ্বাস। তার কাঁধে আলতোভাবে থুতনি রেখে তাজদার সিদ্দিকী বলল, সবাই আমাকে নিশ্চিন্ত করেছে ফিউচারে এই ধরনের ঘটনা আর হবে না। এটা এক প্রকার ভুল বোঝাবুঝি। মহিলারা টেনে টেনে কচুল্লতির মতো কথা লম্বা করে। ডিসগাস্টিং। ইউ ক্যান ট্রাস্ট দিস টু ওয়ান রিপিট। শায়না জানে এরা জুতো মেরে গরুদানে ওস্তাদ, তাই নতুন করে কিছু বলল না। ক্লান্ত সে, বিছানায় শুয়ে পড়তে ইচ্ছে করে। নিজের ঘরটাতে ছুটে যেতে ইচ্ছে করছে, সেখানে নিজের ইচ্ছে মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতে পারে, কিন্তু সেটা অসম্ভব। সে লকেটটা ছুঁয়ে বলল, এত সুন্দর, কিন্তু আমি কোনো উপহার আনিনি কারোর জন্য। এভাবে উপহার নিতে আমার লজ্জা হচ্ছে। তাজদার তার কাঁধে থুতনি আরও গেঁথে নিয়ে কোমর জড়িয়ে ধরে বলল। শায়না শিউরে উঠল। তখনই বাইরে কারো চেঁচামেচি শোনা গেল। বর্গীয় শব্দ করে তাজদার জানালার কাছে চলে এলো। শক্ত হাতে জানালা খুলে দিয়ে বাইরে কান পাতল বিরক্তির সাথে। প্রতিবেশীর কারো বাড়িতে ঝগড়া লেগেছে। কান পাততেই শোনা গেল, আর মোটো বেটি দে, এ তরলেই সংসার গড়ের, অন্য বেটি হইলে ঠ্যাং দেহাই যে গুদ্দে ওটা, যে দূর হ্যাডাম নেই এর দূর ঠ্যাং টানোস। মহিলার উচ্চ বাক্যের পর পুরুষ লোকের গলার আওয়াজ শোনা গেল। এনগরি ক্যা চিল্লেতে লেগে গু, ও তোর ঘরত বিয়ে বাড়িত মানুষ আছে হুদ্দে ননি, এর দুর্লতিয়ে চিল্লাইলে কি কিছু সমাধান হইব না? তাজদার বিরক্তির সাথে জানালার কাজ টেনে দিতে দিতে বলল, এত রাতে এদের শান্তি নেই, মেজাজ খারাপ করে দেয় ফালতু লোকজন। আয়নার সামনে শায়না নেই, সে বিছানায় শুয়ে পড়েছে। প্রতিবেশী সে ঝগড়া শুনে সে হাসছিল মনে মনে। তাদেরও ধন্যবাদ জানানো উচিত কাছে হয়েছে। তাজদার সিদ্দিকীর গলার আওয়াজ শোনা গেল। ফোনে তৌসিফকে বলছে, বৌজামাই দুটোর মাথা ফাটিয়ে দিয়ায়। এটা ভদ্রলোকের বাড়ি, রাত বিরেতে এভাবে চিল্লাপাল্লা করছে বা কেন? তৌসিফ কি বলল কে জানে। তাজদার সিদ্দিকী বলল, শাওনকে নিয়ে যা, দরকার পড়লে আমাকেও ডাকিস, কিন্তু এদের মুখ বন্ধ করা চাই। মুডটাই খারাপ করে দিল শালার। লাঠি নিয়ে যা, চিল্লি বন্ধ না হলে ধমধাম দিয়ে দিবি। শায়না চোখ বুজে শুয়ে আছে। ধামধাম দিয়ে দিবি মানে? ওরা কি তাদের সমবয়সী নাকি? চাচা চাচির বয়সী মানুষদের ধামধাম দিয়ে বসা কি মুখের কথা? কত বড় বেয়াদব গোয়ার। বেশ কিছুক্ষণ পর গালিগালাজ থামলো। তাজদার সিদ্দিকী ঘরময় পাচারি করতে করতে তৌসিফের সাথে কথাবার্তা বলছে মেসেজে। কিছুক্ষণ পর বিছানায় ধপ করে উঠল। শায়না চমকে উঠে ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখলো তার সামনে একটা বাক্স। তাজদার বুক উপর করে শুয়ে বাক্সটা খুলছে মনোযোগ দিয়ে। খুলতে শায়নার দিকে তাকালো। শায়নার চোখ সরিয়ে নিল। বাক্স থেকে সবগুলো চুড়ি বিছানায় ফেললো তাজদার। শায়না কাছের চুড়ি পছন্দ করে। তাজদার সিদ্দিকী চুড়ি হাতে নিয়ে বলল, হাত বাড়িয়ে দেওয়া হোক। মুখটা তখনও বিরক্তিতে থেতে আছে, যেন আদেশ না মানলেও শায়নাকে চিবিয়ে খাবে। শায়নার হাতটা তার সামনে রাখা, সে পাশ ফিরে যাচ্ছিল। তাজদার সিদ্দিকী শক্ত হাতে ধরে ফেলে একটা চুড়ি পরিয়ে দিতে লাগলো। হাতটাকে পরানো শেষ হতেই তাজদার সিদ্দিকী বলল, ওই হাতটা না দিলে গায়ের উপরে উঠে আসতে পারে। তাই শায়না এই পাশে ফিরে হাতটা রাখলো তার সামনে। তাজদার একটা চুড়ি তার হাতে পরাতে লাগলো। শায়না তার হাতের দিকে তাকিয়ে আছে। শেষ চুড়িটা পরিয়ে তাজদার সিদ্দিকী তাকে এক ঝটকায় কাছে টেনে নিয়ে বলল, এবার আমার উপহার। শায়না হক চুকিয়ে গিয়ে বলল, আগেই বলেছে আমার কাছে কোনো গিফট নেই এই মুহূর্তে। আমি আমার গিফট আদায় করে নিতে জানি। বলেই তাজদার তার হাতটা নিজের কাঁধের উপর তুলে নিতে গলদেশে মুখ ডুবিয়ে আদর করলো। শায়নার নিঃশ্বাস ফেঁপে উঠছে। সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে নিচে বসে পড়ল। তাজদারের দিকে তাকিয়ে নিজের বুকটাকে শক্ত করে খামচে ধরে কেঁদে উঠল শব্দ করে। তাজদার তার দিকে এক পা এগোতেই শায়না বাম হাতটা জোরে আঘাত করলো পালঙ্কের পায়ার সাথে। কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো শব্দ হলো। তাজদার সিদ্দিকী পিছিয়ে গেল। শায়নাকে দেখতে ভয়ঙ্কর লাগছে। শায়না মেঝেতে নিঃশব্দে বসে রইল। পুরো শরীরটা পাথরের রূপ নিয়েছে, নড়ার শক্তি নেই। তাজদার সিদ্দিকীর দৃষ্টিতে ঝলসে উঠল তীব্র ক্ষোভ। টান হয়ে উঠল মুখের রেখাগুলো। শায়নার দিকে এক ঝলক তাকেই চোখ নামিয়ে নিল। রীতিমতো অপমানিত মনে হলো নিজেকে। ঘর ঝুড়ে অস্থির পায়চারি করলো, নিজের রাগ সামলাতে পারছে না। কিছুক্ষণ পর তাজদার সিদ্দিকী ধীরে ধীরে গিয়ে বসলো রকিং চেয়ারে। চেয়ারের কাঠ
কাঁপিয়ে কেঁকিয়ে উঠল একবার। সে পায়ের উপর পা তুলে ঠান্ডা ভঙ্গিতে বসে রইল, ঠোঁটের কাছে হাত তুলে ভ্রু কুচকে তাকালো সায়নার দিকে আর চোখে চাপা কোনো হিসেবি দৃষ্টিতে। সায়না তখনও মেঝেতেই পা কুকড়ে বসে আছে নিঃশব্দে। কাজ সামান্য কুঁজো হয়ে এসেছে, হাতে ব্যথা পেয়েছে বেশ, চোখে মুখে কষ্ট লুকানো যাচ্ছে না। অনেকগুলো চুড়ি ভেঙে ছড়িয়ে আছে মেঝেতে, লালচে দাগ দেখা যাচ্ছে হাতে। অনেকটা সময় কেটে গিয়েছে নিঃশব্দে, দেয়ালের ঘড়ির কাঁটা ঘুরছে। সায়না মেঝেতে পা কুড়িয়ে বসে ঝিমোচ্ছে, চোখের পাতাগুলো ভার হয়ে এসেছে। তাজদার সিদ্দিকী রকিং চেয়ারে হেলান দিয়ে মাথা এলিয়ে দিয়েছিল পেছনে, চোখ প্রায় বন্ধ। হঠাৎ এক মুহূর্তে চোখ খুলে গেল, চট করে সামনে তাকে দেখলো সায়না এখনও মেঝেতেই নিস্তের ভঙ্গিতে ঝিমোচ্ছে। তার ভ্রু কুচকে উঠল, চেয়ারের আরাম ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। নিঃশব্দ পায়ে এগিয়ে এসে সায়নার সামনে বসে পড়লো হাঁটু ভেঙে। সায়না ধীরে ধীরে চোখ খুলল, বিস্ময় সংশয়ের অসহায় কৌতূহলে তাকালো তাজদারের দিকে, চোখ দুটি লাল কাপা কাপা। তাজদার ধীরে বলে উঠল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? সায়নার গালে শুকিয়ে আসা জলের রেখা এখনও স্পষ্ট, সে মুখ ঘুরিয়ে রেখেছে, চোখে চোখ রাখার সাহস নেই, ইচ্ছেও নেই। তাজদার এবার শক্ত কণ্ঠে বলল, আমার দিকে ভালো করে তাকাও সায়না মমতাজ। সায়না তাকালো না, নড়ল না অবধি। কোনোদিন সে মন ভরে সময় নিয়ে তাজদার সিদ্দিকের দিকে তাকায়নি, তাকানোর ইচ্ছেটাও জন্মায়নি কোনোদিন। ছোটবেলায় একবার অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে তাকিয়েছিল তাজদার সিদ্দিকের দিকে, আর তখনই তাজদার সিদ্দিকী আঙুল তুলে বলে দিয়েছিল, চোখ নিচে। সেই চোখ আজও নিচেই নেমে আছে, আর থাকবে। সে কোনোদিন মুগ্ধ হয়ে তাজদার সিদ্দিকীর চোখে চোখ রাখবে না। এই লোকটা যদি জানতো সে একটুখানি তাকালে কতখানি ঘৃণা ফুসে ওঠে তার বুকের ভেতর, তাহলে জীবনেও তাকাতে বলতো না। তার দু চোখ পট্টি বেঁধে দিয়ে বলতো, আমার দিকে না তাকিয়ে সংসার করো। সারা জীবন তাদের সাথে দাস গোলামের মতো ব্যবহার করে, এখন ঠিক কী কারণে এত তুলোতুলো করছে সায়না কি সেটা জানে না? এরা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, স্নেহ, মমতা দেখার পয়সা, সৌন্দর্য আর স্ট্যাটাসের উপর ভিত্তি করে। অসম্ভব ঘৃণা করা, হেয় করা, তুচ্ছ করা মানুষ হুট করে বিভিন্ন আচরণ করলে যে কারো মনে প্রশ্ন উঠবে। সায়নার মনও নিজেকে প্রশ্ন করেছিল, উত্তরটাও খুব সহজে পেয়ে গিয়েছিল সে। দরিদ্র পরিবারের শেষ সন্তান ছিল সে, বাবার অল্প আয়, 5 ভাই বোন বড়। সবার পড়াশোনার খাবারের খরচ মিটাতে হিমশিম খেতে হতো বাবাকে, তবুও বাবা চেয়েছিল সবাই পড়াশোনা করুক। মানুষ মূল্যায়ন করে না বলে তিনি খুব দুঃখ পেতেন। চেয়েছিলেন কম খেয়ে হলেও ছেলেগুলোকে মানুষ হোক। ছেলেগুলো মানুষ হলে সমাজে একটা অবস্থান তৈরি হবে, মানুষ সম্মান করবে। সায়না শেষ সন্তান ছিল বলে মায়ের যথেষ্ট অবহেলা পেয়েছিল। বুকের দুধও বেশি দিন পায়নি সে। দাদিমা তাকে ভাতের মার আর সাবুদানার পানি খাইয়ে খাইয়ে নাকি দুধের অভাব মেটাতেন। মা অন্য ছেলেমেয়েদের খাওয়া পড়ার চিন্তায় ডুবে থাকতেন, সায়নাকে নিয়ে কোনো আলাদা ভাবনা ছিল না তার। দাদিমা তাকে মানুষ করেছে বলতে গেলে। মায়ের শেষ সন্তান হওয়ায় সে জন্মেছিল খুব দুর্বল আর রোগা হয়ে। ছোট থেকেই পুষ্টিহীনতায় ভুগেছে, পা দুটো বাঁকা হয়ে গিয়েছিল। মানুষের ছোটোবেলার ছবি কত সুন্দর, আর তার ছোটোবেলার ছবিগুলো দেখলে এখনও চোখে জল আসে, দেখতে ইচ্ছে করে না একদম। তার পা বাঁকা ছিল, গাল বসে গিয়েছিল, দাঁত বের হয়ে থাকতো, চুল এলোমেলো, মুখশ্রী ছিল কঙ্কালের মতো ভাঙাচোরা। দেখতে মনে হতো রাস্তায় পড়ে থাকা অবহেলিত কোনো ভিখারির বাচ্চা। দুটো কাপড়েই কেটে যেত পুরো বছর, রোদে পুড়ে কাপড় ঝলসে যেত, ছিঁড়ে যেত, মা সেলাই করে দিত হাতে। নতুন জামা পেলে তো খুশিতে আত্মহারা হয়ে যেত সায়না। সে তখন একরোখা দুরন্ত ছিল, রোদে পুড়ে মাটিতে গড়াগড়ি খেলে বেড়াতো, পাড়ার বড় পাড়া। তার গায়ের রঙ আরও ঘোলা হয়ে যেত। সেই রঙ, সেই কুৎসিত রূপী হয়তো তাজদার সিদ্দিকী আর তাসমিন আর তাসনুবাদের থেকে চরম অপছন্দের ছিল। এই জন্যই তারা ঘৃণা করতো, তুচ্ছ করতো। যখন সে ক্লাস 8-এ উঠে তখন হঠাৎ করে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। সবাই বলতো এই মেয়েটা হিজড়া হবে, বুকে মাংস নেই, মাসিক হয় না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মেয়েলি সৌন্দর্য নেই বললেই উপহাস করতো সবাই। কিন্তু বয়সন্ধির পর হঠাৎ করে তার শরীর রূপ নিতে শুরু করে, গায়ে মাংস লাগতে থাকে, কাঠের মতো পাটকাতে ধীরে 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 ঢেউ ওঠে। হুট করে সে অনেকটা লম্বা হয়ে যায়, তার চলাফেরায় নরম ভাব আসে, চোখে মুখে লজ্জা। সবার চোখে পড়ে সেই বদল। সায়না আগে আয়নার সামনে দাঁড়ালেও নিজেকে এড়িয়ে যেত, অত মন দিয়ে নিজেকে দেখতই না। হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে নিজেই চমকে উঠল। স্তনের ভার, গভীর নাভি, মসৃণ ত্বক, কোমরের বাঁক সব মিলে একটা নতুন মানুষ সে। নিজেই নিজের শরীরের দিকে তাকে ঘেমে উঠেছিল, লজ্জায় চোখ নামিয়ে নিয়েছিল। সময় কত কিছু পাল্টে দেয় গোটা এক মানুষকেও। তার গায়ের রঙটা উজ্জ্বল, মসৃণ, কিন্তু সেটা তখন চাপা পড়েছিল অপুষ্টি, রোদে পোড়া গা আর অবহেলার ভারে। চুলের গোছাও ছিল ঘন আর মোটা, কিন্তু অযত্নে এলোমেলো হয়ে থাকতো সবসময়। ঘাড়ে কাঁধে জমে গিয়েছিল কালচে দাগ। কিন্তু ধীরে ধীরে বদল এলো। যত্ন, সময় আর বয়সের সঙ্গে সঙ্গে সেই কালচে দাগগুলো হালকা হতে লাগলো। চুলে ফিরে এলো জৌলুস, গায়ের ত্বকে ফিরে এলো প্রাণ।
কেউ ভেবেছিল সে রোগা পটকা ছেঁড়া কাপড় পরা কুৎসিত মেয়েরা একদিন এলাকার সুন্দরীদের তালিকায় নাম লেখাবে? সায়না একদম ঘরকোনো হয়ে গিয়েছিল বয়ঃসন্ধির পর। নিজের আর্থিক অবস্থার উন্নতিও হতে লাগলো। আচমকা সব কিছু কেমন যেন পাল্টে গেল, মানুষের ব্যবহারও পাল্টে গেল। টাকার সৌন্দর্য আসলেই ম্যাটার করে। টাকার সৌন্দর্য ছাড়া কিচ্ছু হয় না। টাকার সৌন্দর্য না থাকলে কেউ 2 পয়সার দাম দেয় না, সেটা সায়নার চেয়ে ভালো কেউ জানে না। কলেজে যাওয়ার পথে অনেকের নজরে পড়েছে। তারপর অনেক সম্বন্ধ আসতে লাগলো। স্কুলে থাকতে তাদের টিটকারি শুনতো, তাদের অনেকের কাছে প্রেমের প্রস্তাবও পেয়েছে সে। গা গুলিয়ে আসতো তার। প্রতিবেশী রুম্পা আপার বিয়েতে সে হলুদ শাড়ি পরেছিল। তিতলি তাসনুবা সবাই ছিল সেই হলুদের অনুষ্ঠানে। দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় স্বজন তখন সায়নাকে চিনতেই পারেনি। যখন শুনল মেয়েটা আশরাফের ছোট বোন, তখন সবাই হা হয়ে গিয়েছিল। লোক মুখে ফিসফিসে করতো এটা বলে যে মেয়েটাকে দেখতে কেমন ছিল না, পয়সা হওয়ার পর কেমন পাল্টে গেছে, দেখ টাকায় কত সুখ। সায়নাকে তার মা বাবার অনেক আত্মীয় স্বজনও হুট করে চিনতে পারেনি। গায়ে হলুদে বাড়ির মেয়েদের গ্রুপ ছবি আর ভিডিওগুলো লন্ডনে বসবাসরত তাজদার সিদ্দিকের কাছেও গিয়েছিল। সেও কৌতূহলে জিজ্ঞেস করেছিল তিতলির পাশে দাঁড়ানো মেয়েটা কে। রসনারা বলছিল ওই বাড়ির মেয়ে সায়না। তার কিছু মাস পর তাজদার সিদ্দিকি দেশে এলো। পুরো বাড়ি জুড়ে মিষ্টি বিতরণ করলো। কি হয়েছে ওই বাড়িতে? সায়না প্রথম দিনই দেখেছিল সেই বদমেজাজি তেতো স্বভাবের তরুণ তাজদার সিদ্দিকিকে পূর্ণবয়স্ক টকবকে যুবক রূপে। চেহারা এসেছে ধার, চোখে মুখে একরকম ঝলক, শরীরের গঠনে পুরুষ সুলভ দৃঢ়তা। আগের রুক্ষ স্বভাব ছিল, আর এখন প্রভাব বিস্তারকারী ভারী ভাব। চলাফেরা, তাকানো, এমনকি চুপ করে দাঁড়িয়ে থাকাতেও কত আত্মগৌরব। অহংকার আর দম্ভের চামড়ায় মোড়ানো তাজদার সিদ্দিকি দৌহিক সৌন্দর্য, আত্মগরিমা আর গর্ব নিয়ে হেঁটে হেঁটে চারপাশটা কৌতূহল নিয়ে দেখছিল, বিশেষ করে তাদের বাড়ির দালানগুলো। হয়তো ভাবছিল এদেরও দালান হয়েছে। সায়না একবারও সামনে যায়নি। দাদিমা এসে তাজদার সিদ্দিকির কত নাম ধাম করলেন। মাটি হয়ে গেছে ওই বাড়ির ছেলেটা। এখন আর আগের মতো নেই। আগে তো কাউকে সালামটাও দিত না, এখন সবার সাথে হেসে খেলে কথাবার্তা বলছে, মেয়ে দিচ্ছে তার জন্য। দাদিমা অবশ্য কথাগুলো তাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল সেদিন, যেটা সায়না অনেকটা পরে বুঝেছে। তাদের প্রতিবেশী এক চাচার বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠানে স্টেজে ওঠার জন্য ফুলের ডালা নিয়ে দাঁড়িয়েছিল সে সবার পেছনে, তিতলি তার সামনে। তারা দুজনেই চাচার বোকামোর কথা বলে হাসাহাসি করছিল। উনি কেকের মাঝখান থেকে গোলাপটা চামচ দিয়ে তুলে কান্নারত ভাইপোর হাতে ধরিয়ে দিয়েছেন কেকের ছবি তোলার আগেই। ক্যামেরাম্যান বকাঝকা করেছেন। ঠিক তখনই সায়নাদের পেছনের ছেলেপেলের দল এসে দাঁড়ালো। একজন হঠাৎ গলা ছাড়লো। সায়না চমকে তাকালো। তাজদার সিদ্দিকিও তার দিকে তাকালো। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশ দিয়ে হেঁটে গেল। সেই চাচার বিয়ের সবার মধ্যমণি ছিল তাজদার সিদ্দিকি, কারণ অনেকগুলো বছর পরে সে গ্রামে এসেছে। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় খুবই তীক্ষ্ণ, তারা বুঝে ফেলতে পারে কে কোন দৃষ্টিতে তাকাচ্ছে। কার চোখ লোভাতুর কামুক। পুরো অনুষ্ঠান জুড়ে তাজদার সিদ্দিকি তাকে দেখছিল ঘুরে ফিরে। সায়না সাহস করে তাকালো এটা বুঝতে যে তার মনের ভুল কিনা, কিন্তু না, সে যা ভাবছে সেটাই। তাজদার সিদ্দিকি তাকে দেখছে, কপালটা হালকা কুঞ্চিত করে। সে অস্বস্তিতে মানুষটার গায়ের আড়ালে আড়ালে দাঁড়াচ্ছিল বারবার। একবার প্যান্ডেলের বাইরে চলে এসেছিল, সেখানেও তাজদার সিদ্দিকি দাঁড়িয়ে ফোন টিপছে। ফোনের স্ক্রিনে আলো তার মুখে। সায়নার দিকে চোখ তুলে তাকাতেই সায়না দ্রুত পালালো। তার যে ঘাম ছুটে গিয়েছিল লজ্জায়, অস্বস্তিতে। বুকের ভেতর মস্ত বড় একটা পাথর উঠে এসেছিল সেদিন। সাধারণত অনুষ্ঠান শেষ হওয়ার আগ অবধি সে কখনো অনুষ্ঠান ঘরে আসে না, কিন্তু সেদিন অনেক আগে চলে এসেছিল। মা দাদিমা তাদেরকে হাজারটা প্রশ্ন করলো, কিন্তু সে কিছু বলল না। ওই রাতে সে একটু ঘুমাতে পারেনি। তখন সে ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু না। ভেজা চুল ছেড়ে ছাদে কাপড় শুকানোর সময় ওই বাড়ির ছাদে হাঁটতে থাকা ছায়াটা তাকে আরও স্পষ্ট করে দিয়েছিল সবটা। পুকুর ঘাটে কাপড় ধোয়ার সময় সে দেখেছিল ছায়াটা। এমনকি ঘর থেকে উঠোনে বের হলেই যেন চোখ দুটো তাকে ঘিরে ধরতো। সে তাজদার সিদ্দিকির বাজে চাহনি থেকে বাঁচতে পালাতে কতবার হোঁচট খেয়ে পড়েছে তার হিসাব নেই। একটা মানুষ শুধু দূরে দাঁড়িয়ে তাকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে, এটাই যথেষ্ট ছিল তার রাতের ঘুম হারাম করার। কি লজ্জা, কি গা গুলানো বিশ্রী অনুভূতি। ওই ধরনের কিছু ভাবতে গেলেই মনে হতো দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাজদার সিদ্দিকির সামনে দাঁড়াবে ব্যাপারটাই না কতটা জঘন্য। যার চোখে চিরকাল ঘৃণা দেখেছে সেই চোখে অন্য কিছু কতটা অস্বস্তিকর। নিজের সৌন্দর্যকে ভাবা দিয়েছিল সে। এই সৌন্দর্য তাকে কত মানুষ চিনিয়ে দিল, কত মানুষের কত রূপ দেখিয়ে দিল। আননোন নাম্বার থেকে আসা কল মেসেজ সব তাজদার সিদ্দিকির ছিল। নাম্বারটা কোথায় পেয়েছিল কে জানে। শুরুতেই একবার কল রিসিভ করেছিল সে। গলার ছাড়ার শব্দটা পেয়ে ফোনটা ছিটকে পড়েছিল হাত থেকে। মেসেজ আর কলগুলো দেখলে তার হাত পায়ে কাঁপুনি ছুটত। কি দুঃসাহস ওই লোকটার। সে ভাবে কি করে সায়না তার সাথে ফোনে কথা বলবে? টাকা দিয়ে মন কেনা যায় নাকি? কি জঘন্য।
তাজদার সিদ্দিকী অনেকবার তার সাথে কথা বলতে চেয়েছে, শায়না পালিয়ে থেকেছিল। বিয়ের প্রস্তাব পাঠাবে এই ব্যাপারে সে নিশ্চিত ছিল, আর সেটাই হয়েছে। যারা মানুষকে টাকা আর সৌন্দর্যে দাড়িপাল্লা দিয়ে মাপে, সেই ছোটো লোকদের বাড়িতে বউ না হয়ে আসার জন্য আল্লাহর কাছে দুহাত তুলেছিল সে। কেন কবুল হয়নি কে জানে। যে লোকটা তার অভাবগ্রস্ত নিরীহ রূপটাকে ঘৃণা করেছিল, সেই লোকটাই তার সৌন্দর্যে ঘায়েল হয়ে বিয়ে করেছে। ভবিষ্যতে সে তার সৌন্দর্যে হারিয়ে ফেলবে। তখন তাজদার সিদ্দিকী গমগমে গলায় বলল, শায়না মমতাজ কথা বলো, নয়তো তাকাও, আমি কি বলছি শুনতে পাচ্ছ? শায়না অল্প অল্প করে তাকালো। এই চেহারায় কোনো মায়া দেওয়া নেই, আপাদমস্তক কঠিন শক্ত চোখ দুটোর কাঠিন্যই বলে দেয় কতটা রুষ্ট ভাসিয়ে এই লোকটা পুরো পৃথিবীর সমস্ত সুখ পায়ের কাছে এনে দেবে বললেও তার ক্ষত মুছবে না, তার মন বসবে না। না এই হিংস্র চেহারাটার দিকে তাকালে মন গলবে কখনো। অতি জঘন্য, অতি নৃশংস এই লোক। সে চোখ সরিয়ে নিল। তাজদার বলল, আমার সাথে সহজ হও, তাকাও আমার দিকে, এভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। শায়না একদম তাকালো না। তার এত অস্বস্তি, এত ছটফটানি দেখেও লোকটার সামনে থেকে সরল না। এদের কাছে অন্য কারো সুবিধা অসুবিধা, ছটফটানি অস্বস্তি এসব কোনো ব্যাপারই নয়। বরং তাকে কোলে তুলে নিল আচমকা। শায়না রেগে মেগে তাকালো। তাজদার তাকে বুকের কাছে ধরে রেখে তার মুখের দিকে তাকিয়ে বলল, পুরোনো কথা ভুলে যাওয়ার জন্য হলেও আমার দিকে তাকাও। আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করব না, তোমাকে খেপাবো না। আমি আগের মতো না থাকলেও খুব ভালো মানুষ হয়ে যাইনি। আমি মানুষকে মাথায় তুলতে জানি, আবার মাথায় তুলে আছাড়ও মারতে জানি। আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করবি না, তাকাও আমার দিকে। শায়না অনেকবার তাকিয়েছে তার দিকে, কিন্তু মনের চোখ দিয়ে কখনোই তাকালো। যখনই তাকালো তখন একটা ভয়ঙ্কর, অতি কুৎসিত, বিকৃত, বিকল মানুষের মতো চেহারা তার চোখের পাতায় ভেসে উঠল। কী করে সে বোঝাবে কারো দিকে তাকানোর জন্য ওই চেহারা একটু মায়া দেওয়া মানবিক ছাপ থাকা লাগে, যা তাজদার সিদ্দিকীর চেহারায় নেই। মানুষের মুখের আদলে বোধহয় একসময় স্বভাবের ছায়া পড়ে, রঙও লেগে থাকে চোখের কোণে, ভ্রুর রেখায়, ঠোঁটের বাঁকে। হাজার চেষ্টা করেও নিজেকে আর বোঝাতে পারে না শায়না, পছন্দ হয় না, তাকাতে ইচ্ছে করে না। কী পরিমাণ ঘৃণা জমে আছে তার ভিতর। তাজদার সিদ্দিকীর মুখটা মনে পড়লেই বুকের ভেতর একটা গা গোলানো অনুভূতি হয়। আর 10 জনকে নিয়ে যেমন রাগ বা বিরক্তি হয়, ওটা ঠিক সেরকম না, অসহ্যকর একটা অনুভূতি। সে কখনো ভাবেনি তাজদার সিদ্দিকীর প্রতি নিজের ঘৃণা যেন একটু কমে। মাঝপথে দাঁড়িয়ে নিজের এই অসহায়তা, দ্বন্দ্ব, সব কিছুর প্রতি সে বিরক্ত হয়ে উঠেছে। তাজদার তাকে বিছানায় বসিয়ে দিল, তার সামনে বসে হাতটা দেখে নিয়ে নিজে বলল, সকালে যদি কেউ জিজ্ঞেস করে এইসব কাটাছেঁড়া কেন হলো, তখন কি হবে? শায়না চুপ করে রইল। তাজদার তার দিকে তাকাতেই শায়নাও তাকালো। কিছুক্ষণ নীরব মুহূর্ত পেরিয়ে গেল। আমি কি খুব খারাপ? প্রশ্নটায় শায়না কেমন চমকে গেল। সে ইচ্ছে করে উত্তর দিল না। তাজদার কঠোরভাবে বলল, আনসার মি। তুমি আমার সাথে মন খুলে কথা না বললে সহজ হবে কিভাবে? কথা বলছো না, তাকাচ্ছ না, কাছে থাকতে দিচ্ছ না, আগেও পালিয়ে থেকেছো। সমাজটা কি বলবে? তোমার কোনো ধারণা আছে তোমাকে বিয়ে করতে গিয়ে আমাকে কত কিছু ফেস করতে হয়েছে? তুমি এরকম করতে থাকলে সবাই আরও বেশি পেয়ে বসবে আমাকে, কারণ আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। তুমি এক্স্যাক্টলি চাইছোটা কি? আমার মান সম্মান শেষ করার পায়তারা করছো? শায়না তার চোখে চোখ রাখলো, এক নিঃশ্বাসে বলল, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। আপনার স্পর্শ তো দূর, আপনার ছায়াকেও আমি ভয় পাই। আমি হয়তো দেখাই না, কিন্তু আমি সত্যি ভয় পাই। এই যে আপনি আমাকে ধরছেন, এতে আমার গা গুলিয়ে আসে। অহংকারী চেহারাটাতে আমি আমার জন্য নিখাত কিছু দেখি না। কথাগুলো বলার সময় শায়নার গলা কাঁপছে, হাতের আঙুল পাক টানটান হয়ে উঠেছে। আপনি আমার সামনে বসে আছেন, এটা ভাবতে বসলেই আমার কেমন জানি লাগে। আপনি আমার গায়ের উপর নিঃশ্বাস ফেলবেন না। আপনি বাজেভাবে তাকান, আপনাকে আমার ভালো লোক মনে হয় না। তাজদার সিদ্দিকী বলল, আমি সবসময় তোমার দিকে বাজেভাবেই তাকাবো, প্রমিস। শায়না দাঁত চিবিয়ে নিজেকে ছাড়িয়ে বলল, বখাটে। ইয়েস আই অ্যাম। শায়না শুয়ে পড়ল বিছানায়, গায়ে আঁচলটা জড়িয়ে নিতে বলল, আপনার চেহারাটা আমি সহ্য করতে পারি না। এটা আমার দোষ নয়, আপনার চেহারার দোষ। তাজদার এক ঝটকায় তাকে নিজের দিকে ফিরিয়ে এনে তার মুখের উপর ঝুঁকে বলল, দোষ তোমার চোখের, আমি সুন্দর। তুমি মনের চোখ খুলে দেখো। শায়না অবাক চোখে তাকিয়ে বলল, আপনার পিড়িতি দেখে তো আমি অবাক হচ্ছি। মনে এত প্রেমের বাতাস লাগলো কবে থেকে? বাপরে বাপ, সিনেমাকেও হার মানাচ্ছে সব। তাজদার বলল, আমি বিয়ে করেছি বলে ঠেকায় পড়িনি, তোমাকে আমি বিয়ে করেছি এটাই বেশি। আপনি আমার মতো ভালো জীবনসঙ্গী পেয়েছেন, এটাই বেশি। বলেই শায়না সরিয়ে দিল শক্তপোক্ত শরীরটাকে। কথায় কথায় গায়ের উপর উঠে আসে, বাজেভাবে ছুঁয়ে দেয় বেয়াদব। তাজদার সিদ্দিকী এত অপমান সওয়ার মতো লোক নয়। চোটপাট দেখিয়ে দরজা খুলে হনহনিয়ে বেজে যাচ্ছিল। শায়না বলল, ইগো খুব ব্যথা পেয়েছে। দরজা খুলে গেছে ততক্ষণে। তাজদার সিদ্দিকী থেমে গেল দরজা একটা ধরে রেখে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর ভিতরে ঢুকে ধপাস করে আবারও দরজা বন্ধ করে দিল।
শাইনা পায়ের নিচ থেকে কাঁথা টেনে নিয়ে নিজেকে লাশের মতো পেঁচিয়ে নিয়ে লম্বা হয়ে শুয়ে থাকলো। হাতটা ব্যথা করছে। তাজদার সিদ্দিকী বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে হতাশ হয়ে বলল, লাশের সাথে সংসার? শাইনার হাতের কাটা ছেঁড়া দেখে আনোয়ারা বেগম কপাল কুঁচকে ফেললেন। মুখ গম্ভীর করে জিজ্ঞেস করলেন, হাতে কী হয়েছে? শাইনা মাথা নিচু করে ধরা গলায় বলল, কাল চুরি পড়েছিলাম, ভেঙে গিয়ে কাজ বিঁধে গেছে। আনোয়ারা বেগম সহজেই বিশ্বাস করে ফেললেন। মুখ নরম করে কাজ জানতে চাইলেন, তাজ কিছু দেয়নি রাতে? চেইন দিয়েছে। চেইন আর লকেটটা আনোয়ারা বেগমকে দেখালো সে। তিনি লকেটটা ছুঁয়ে বললেন, নিশানের সময় বৌমা নিজের চেনটা দিয়েছিল তোমায়। এটা যখন পেয়ে গিয়েছো তখন তোমার শাশুড়ির চেন শাশুড়িকে দিয়ে দিও। হঠাৎ তাজদার ঘরে ঢুকলো। চোখে চোখ রেখে না তাকিয়ে আর চোখে দেখে নিল শাইনাকে। আবার দৃষ্টি ফিরিয়ে নিল দাদিমার দিকে। ঠান্ডা গলায় বলল, চা দিতে আজ এত দেরি কেন? দাদিমা মুখ টিপে হেসে বললেন, চা তো এবার তোমার বউ আনবে। কাবার্ড খুলতে খুলতে তাজদার জবাব দিল, বউয়ের হাতে চা খাওয়ার জন্য সবাই বসে আছে। নতুন বউয়ের হাতের চায়ের জন্য অপেক্ষা করতে ক্ষতি কি? তুমি কি অবস্থা করেছো ওর? আপনার তাজদার তখনই ঘাড় ঘুরিয়ে তাকালো, কপাল ভাঁজ করে বলল, কি করেছি? তোমার বউয়ের হাত কেটেছে। তাজদার ঠোঁট গোল করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ও শোনো, তোমার বউ কিন্তু আজ নায়র যাবে। তাজদার কপাল কুঁচকে জানালো শাইনার দিকে। কৌতুক মাখা কণ্ঠে বলল, বিয়ে হতে না হতেই নায়র? ও মা, বউ বাপের বাড়ি যাবে না? তাজদার কাটকাট উত্তর দিল, উকি দিলে বাপের বাড়ি দেখা যায়, আবার কিসের নায়র? দাদিমা শাইনার দিকে তাকিয়ে বললেন, দেখো কি বলে তোমার বর। শাইনা চুপচাপ বসে রইল। দাদিমা তাজদারকে জিজ্ঞেস করলেন, তোমার বউ তোমার সাথে কথা বলে? তাজদার বলল, আল্লাহর রহমতে এখন বলে। দাদিমা হেসে বললেন, আল্লাহর রহমতে? সে অনেক কথা। আজ সন্ধ্যায় নিয়ে যাচ্ছে ওকে। তুমি আবার কোথাও যেও না। রাতে শ্বশুর বাড়িতে যাবে, জামাই আদর খাবে। তাজদার হঠাৎ অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকায়, ঠোঁট বাঁকি বলে, আদর? এত আদর কে করবে? শাইনা মুখ ফিরিয়ে বসে রইল। দাদিমা হাসতে হাসতে বললে, তুমি খাবে, শাইনা চলে আসো। শাইনাকে নিজের পেছন পেছন আসতে বলে তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। তাজদার চুপ করে দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল দরজার দিকে। তারপর হঠাৎ একটা তুড়ি বাজালো শাইনার দৃষ্টি আকর্ষণ করতে। শাইনা ধীরে তাকাতেই তাজদার আঙুল তুলে বলল, বিকেলে যাবে, কাল সকালে চলে আসবে। শাইনা শুধু তাকিয়ে রইল তার দিকে, চোখের চাহনি স্থির। সেই চাহনি থেকে দৃষ্টি সরিয়ে নিল তাজদার সিদ্দিকী। এড়িয়ে গেল কি? শাইনাকে নায়র দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছিল রান্নাঘরে। রীতি অনুযায়ী বউকে নায়র দেওয়ার সময় ভাতও দিতে হয়, সাথে সাথে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি। সেগুলো আবার প্রতিবেশীর ঘরেও বিলি করে। বউ 2-3 দিন বাপের বাড়িতে থাকবে, ওই বাড়িতে জামাই আদর হবে। তিতলির সামনে শাইনা রান্নাঘরে চলে এলো। এসে দেখলো ঐশ্বর্য মেশে সেখানে। তাকে দেখা মাত্র রওশনারা বলল, সবাইকে চা করে দাও, পানি গরম হয়েছে। শাইনা গ্যাসের চুলার সামনে গিয়ে দাঁড়ালো। ফুটন্ত গরম পানিতে চা পাতা দিল, দুধ চিনি দিয়ে শেষে লিকার ঢেলে দিল। সবাই আর চোখে তার কাজ দেখছে। তৌফিকের মা হঠাৎ করে বলে উঠল, তোমার হাতে আর একটা আংটি কোথা থেকে হলো? শাইনার লিকার ঢালছিল দুধ চিনির মধ্যে, হাতের উপর অল্প করে লিকার পড়ে গেল হাত ফসকে। রওশনারা কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। শাইনা হাত মুছে নিয়ে কিছু বলার আগে ফুপু বলল, মনে হয় তাজদারেরটা ওকে দিয়ে দিয়েছে, ও তো আর স্বর্ণ পড়বে না। শাইনাকে আর কিছু বলতে হলো না। কাপে চা ঢেলে সবাইকে খেতে দিল সে। রওশনারা বলেছে চিনি আন্দাজ করে দিতে। শাইনা চিনি কম দেয়নি, বেশিও দেয়নি, তবুও ভয় ভয় ছিল। কিন্তু কেউ চা ভালো খারাপ কিছু বলল না। তাসনুবা চা খায় না। সে নাস্তার ট্রে রেখে যাওয়ার সময় শাইনার দিকে তাকালো এক পলক, তারপর আবারও ঘর ছেড়ে বেরিয়ে গেল। রওশনারা কাজ করতে করতে শাইনার উদ্দেশ্যে বলল, তাজদার বোধহয় তোমার পাসপোর্টের ব্যাপারে কথাটা বলবে আজ বাদে কাল। যদি বলে তাহলে বলে দিও তোমার ভাইয়ারা তোমাকে মাস্টার্স কমপ্লিট করতে বলেছে। শাইনা ব্যাপারটা সহজে বুঝলো না। যখন বুঝলো তখন বললো, এখনও তো 3য় বর্ষে ভর্তি হয়নি। সেটাই তো বলছি, ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো হলে মাস্টার্সে ভর্তি হবে। বলবে তোমার ভাইয়ারা এটা বলছে। বুঝেছো কি বলেছি? হ্যাঁ, এবার ঘরে যাও, কাপড় চোপড় সুটকেসে নিয়ে নাও। শাইনা ঘরে আসার মতো দেখলো সাহিদা বেগম ফোন করেছে। সে ফোন রিসিভ করে বলল, তোকে নায়র দেওয়ার কথাবার্তা বলছে না? শাইনা বলল, বিকেলে দেবে। শাহিদা বেগম জানতে চাইলো, রাতে তাজদার আসবে না? জানি না সেটা। সবাইকে চা করে খাইয়েছিস? হ্যাঁ। তোর নাকি 3rd ইয়ারের ভর্তি কালকে। একেবারে ভর্তি হয়ে তারপর ওইবার যাস? শাইনা বলল, কে বলেছে? শাওন বলল, কলেজে নাকি নোটিশ দিয়েছিল, তোকে জানাইনি? তুই দেখিসনি? সমস্যা নেই, ডেট তো আর পিছিয়ে যায়নি। আর কিছু বলবে? তোকে ওখানে কেউ কিছু বলেছে? শাইনা এবার রেগে গেল। বলবে জেনেও বিয়ে দিয়েছো। এখন এত সব জেনে কী হবে? মরে গেলেও আমি তোমাদের বলবো না কিছু। যখন তখন ফোন দেবে না, রাখো। রাগ করছিস কেন? আচ্ছা রাখ। শাইনা ফোন কেটে দিয়ে বসে রইল। তাজদার ঘরে এসে গলা ছাড়লো। শাইনা তাকাতেই তার দিকে তাকিয়ে চেয়ারে বসতে বসতে তাজদার বলল, জন্ম সনদ, এনআইডি কার্ড লাগবে, নিয়ে আসবে কাল।
শায়না মৃদুস্বরে বলল, কাল আমার অ্যাডমিশন 3rd ইয়ারের, পরশু আসবো। তাজদারের কপাল কুঁচকে গেল। কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ বললে, এত পড়ে কি হবে? শায়না তার সাথে তর্কে গেল না। তাজদার তার উত্তর না পেয়ে তুড়ি বাজালো, ও হ্যালো। শায়না সুটকেস গোছাতে গোছাতে বলল, মাস্টার্স করার ইচ্ছে আছে আমার। তাজদার ভয়ঙ্কর রেগে গিয়ে বলল, সেটা বিয়ের সময় বলোনি কেন? আর কোনো পড়াশোনার দরকার নেই। শায়না অবাক চোখে তার দিকে তাকিয়ে বলল, বিয়ের সময় আমাকে বলা হয়েছে পড়াশোনা করতে দেওয়া হবে। তাজদার রকিং চেয়ারে গায়ে এলিয়ে বসে মেঝের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে বলল, আর পড়াশোনার দরকার নেই, আমি আমার সাথে নিয়ে যাব। কথা না শুনলে নায়র যাওয়ারও দরকার নেই, মাসে একবার ওই বাড়ি যাবে, কথা ফাইনাল। আমি আজ যাব, কাল অ্যাডমিশন নেব, পরশু এখানে আসব। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। তাজদার তার দিকে তাকালো, চেয়ে রইল এক দৃষ্টি। শাহানা সুটকেস গোছাতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ তার দিকে তাকালো। তাজদার তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অ্যাডমিশন নিতে দেবো না, প্রমিস। শায়নাও করাভাবে বলল, অ্যাডমিশন নিতে না পারলে আমি এই বাড়িতে জীবনেও পা রাখবো না, প্রমিস। তাজদার সিদ্দিকি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। শায়না তার দিকে তাকিয়েছে, চোখের রাগ ক্ষোভ। শায়নার দিকে এগিয়ে এলো সে, সুটকেস টেনে নিল, ফেলে দিল মেঝেতে। শায়না একটু পেছনে হেলে বসলো। বিছানায় এক হাতের ভর রেখে তার দিকে ঝুঁকে এসে তাজদার বলল, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর সামর্থ্য আছে লন্ডনে যাওয়ার, বেশি পেয়ে গেছে বলে উতলে দিচ্ছ? কুত্তার পেটে ঘি হয় না, কথাটা এমনি এমনি বলেনি, দেখছি। শায়না তার মুখের দিকে তাকে কড়া গলায় বলল, কুত্তা কখনো ঘি খেতে যায় না। যদি ঘি কুত্তাকে গিলতে বাধ্য করা হয় তখন সে ঘিটাকে উগলে দেবেই। গায়ের উপর ঝুঁকে পড়া ছাড়া কথা বলতে পারেন না? আপনার সাথে কোথাও যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার, এবার সরে যান। তাজদার সরল না। শায়না কপাল কুচিয়ে চেয়ে রইল। আজব তো। তাজদার বলল, রাজি হয়ে যাও, আর কোনো পড়াশোনার দরকার নেই। ন্যাশনালে পড়ে তুমি করবেটা কি? আমার জীবনের ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আপনি আমাকে বিয়ে করেছেন, কিনে নেননি। আপনার কথা শুনতে আমি বাধ্য নই ভাই। তাজদারের কপাল আরও কুঁচকে গেল। ভাই? এতদিন পর সম্বোধন, তাও ভাই? শায়না বিরক্ত হয়ে বলল, সামনে থেকে সরুন, তোমার সাধ্য থাকলে সরাও। শায়না এক টানে তার শার্টের একটা বোতাম ছিঁড়ে নিল। তাজদার চোখ নিচু করে নিজের বুকের দিকে তাকালো। বোতামটা ঝুলে আছে সুতোর সাথে, এত শক্তি! সোজা বোতাম ছিঁড়ে নিয়েছে। শায়না ঝুলে থাকা বোতামটির দিকে তাকিয়ে তাজদারের দিকে চোখ তুলে তাকালো। শ্বাস প্রশ্বাস একটু দুতে হচ্ছে। তাজদার স্বভাবস্বরূপ ভঙ্গিতে বলল, বোতামটা সেলাই করে না দেওয়া অবধি বাপের বাড়ি যেতে পারবে না। শায়না তাকে সরিয়ে দিয়ে উঠে যাচ্ছিল, তাজদার তাকে ঠেলে দিল। শায়নার বিছানায় দুহাত চেপে পড়ে গেল। অবাক চোখে তাকিয়ে বলল, আপনার সমস্যা কি? সারাক্ষণ নাটক করার তালে থাকি না আমি? কিছু মানুষ থাকে যাদের ভালো কথাও সবসময় কঠোর শোনায়। সেক্ষেত্রে শায়না সে খুব কঠোর কথাও আস্তে করে বলে দিতে পারে। এতদিন সে সেটাই করছিল, কিন্তু আজ সে তার কথাটা বেশ কঠোর শোনালো। তাজদার স্পষ্টভাবে বলল, বোতামটা সেলাই না করে তুমি আজকে বাপের বাড়িতে যেতে পারবে না। পারবে না মানে পারবে না, আমার কথাই শেষ কথা। আমিও তোমার সাথে মশকরা করার মুডে নেই। বেশ সিরিয়াস হয়ে কথাটা বলল সে। শায়না বলল, মানে এত রং লাগেনি আমার। আমি ধাক্কা টাক্কা দিলে আপনার আরও অপমান লাগতে পারে। ভালো কথা বলছি, সরুন। বিয়ে করেছেন বলে যখন তখন গায়ের উপর উঠে আসাটা কী ধরনের কথা? তাজদার বলল, এত কথা বলতে কে বলেছে? বোতামটা সেলাই করে দেবে কি না? আমি আপনার চাকর নই। বরের বোতাম সেলাই করতে গিয়ে যদি চাকর হতে হয় তাহলে তুমি চাকরই। বোতামটা সেলাই করে দাও চাকরানি। ভাইয়াদের সামনে যদি বলি আপনি আমাকে চাকরানি ডেকেছেন তাহলে কী হবে ভাবতে পারছেন? পারছি, তারা ভাববে চাকরও ডেকেছে, ভালো কথা, সেটা বেশ মানিয়েছে। শেষে আবার রানী ডাকলো কেন? শায়না সত্যি সত্যি একবার ধাক্কা মেরে সরে বসলো। তাজদার সিদ্দিকি একটু সরে গেল। শায়না তার দিকে আর একবারও ফিরে তাকালো না। গায়ে আঁচল টেনে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। তাজদার বলল, সুতো নিয়ে দ্রুত ঘরে আসা হোক, রান্নাঘরে মাছ মাংস রান্না হচ্ছে। কাজ করতে করতে সবাই নানান কথা বলছে। শায়নাকে দেখে তার বড়জা ঝিলমি বললেও, ভেতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছে কেন, কিছু লাগবে? শায়না বলল, বড় আম্মুর সাথে কথাটা শেষ করার আগেই রওশনারা বেরিয়ে এলো, বলল ঘরে চলো। শায়না পেছন পেছন ঘরে গেল। ঘরে এসে রওশনারা কাপড় ভাঁজ করতে করতে বলল, কিছু বলেছে? শায়নার মুখ গম্ভীর, বেশ অভিযোগের সুরে সে বলল, অ্যাডমিশন না নিতে বলেছে। এটা কোনো কথা? রওশনারা তার মেজাজ টের পেল, বলল, তুমি এক কথায় থাকবে। শায়না রীতিমতো বিরক্ত। এত বড় একটা কথা শুনেও বড় আম্মুর চোখে মুখে কোনো বিস্ময় নেই। তাকে পড়াশোনা করতে দেবে না জানালে সে দরকার পড়লে মা বাবা ভাই বোন সবার মুখে চুনকালি লাগিয়ে হলেও বিয়েটা ভাঙত, দরকার পড়লে পালাতো। যদি অসম্ভব ছিল কিছু সে চেষ্টা তো অন্তত করতো। তাজদার সিদ্দিকি রীতিমতো তাকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে, তার জীবনের ছোট বড় সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করছে। এটা কী ধরনের স্বামীর অধিকার ফলাচ্ছে সে? তার বাবা অল্প পড়াশোনা জানা পুরুষ মানুষ, কিন্তু মায়ের সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিত। যেখানে তার কথার কোনো মূল্যায়ন নেই সেখানে সে সারা জীবন থাকবে কীভাবে?
তোমার ভাইদের কানে তুলে দিবে কথাটা, রসনারা বলল। তারা আজকে কাজকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে, পড়াশোনা বন্ধ করে দেওয়াটা ভালো হবে না। সায়না বলল, আপনার কথা শুনবে না? রসনারা তার দিকে তাকালো, বলল, হাজারটা যুক্তি দিবে, এত যুক্তিতর্ক করবে কে তার সাথে? তাহলে বড় আব্বু একবার বলুক, আমি তো পড়াশোনা ছাড়বো না জীবনেও। কিন্তু বড় আব্বু বললে হয়তো আর আমাকে কিছু বলবে না। উনি এইসব ব্যাপারে কথা বলতে চায় না। গরম মাথার মানুষ কখন কি বলতে কি বলে ফেলে তার হিসেব নেই। আপনি আর বড় আব্বু বললেও কথা শুনবেন না? বললাম না, হাজারটা যুক্তি দেখাবে, তখন আর আমাদের না বলার জায়গা থাকবে না সেখানে। বড় ভাইয়া রায়হানকে যদি মুখের উপর বলে তার বউয়ের সিদ্ধান্ত একান্তই তার, তখন সে অপমানিত হবে না? সায়না অবাক। তাহলে তো এই তাজদার সিদ্দিকী যা বলবে তা অক্ষরে অক্ষরে মানতে হবে। কেউ তার সিদ্ধান্তে না বলতে পারবে না, এটা কী ধরনের কথা? তার সব কথাকে প্রশ্রয় দিয়ে এরাও অমানুষ বানিয়ে ফেলেছে। সায়না একের পর এক আশ্চর্য হচ্ছে। তার উপরে কোনো কথা বলা যাবে না মানে? রোজগার ভালো না হলে এত দম্ভ, এত আধিপত্য থাকতো তার? চাকরির গরমে মা বাবার কথাও শোনে না। অবশ্য আগেও এমন, এখন আরও বেড়েছে। সায়না দরকার পড়লে মরে যাবে সবার কথা শুনে, তবু সে পড়াশোনা ছাড়বে না। এই তাজদার সিদ্দিকীর স্বভাব হয়ে গেছে সবার উপর কর্তৃত্ব ফলাতে ফলাতে নিজেকে হনু মনে করে। সে যা বলবে তাই হবে, তার কথার বাইরে কোনো কথা থাকতে পারে না। সায়নার এত মেজাজ খারাপ হচ্ছে তার বলার বাইরে। কথায় কথায় টাকার বাহাদুরি করা সস্তা মানসিকতার লোকটার প্রতি তার মনে জীবনেও শ্রদ্ধা আসবে না। রসনার আশ্বাস দিয়ে বলল, আমি তারপরে বলবো, দেখি কি বলে। তুমিও এক কথায় থাকবে, পড়াশোনা ছাড়া যাবে না। সায়না ঘরে আসতেই তাজদার তার হাত শক্ত করে তার সামনে তুলে ধরে হাতের এক তালুতে তার শার্টটা দিল, তারপর কোমরে সুই ফুটিয়ে দিল। সায়না ব্যথা পেল, কোমরে হাত চেপে ধরে রেগে তাকালো, মেজাজ তুঙ্গে। সুই সুতো তার হাতে তুলে দিয়ে তাজদার বলল, বোতামটা সেলাই করে দাও, যেন সে হুকুম করছে সায়নাকে। সায়না শার্টটা বিছানায় ছুঁড়ে মারল জোরে, সুইটাও ছুঁড়ে মেরে চোখ রাঙিয়ে বলল, সুই ফোটালেন কেন, আগে জবাব দিন। মগের মুল্লুক নাকি? যান এখান থেকে, সেলাই না ধোলাই করে দেব। তাজদার শার্টটা নিয়ে এলো, সায়নার গলায় ঝুলিয়ে দিয়ে বলল, শেষবারের মতো বলছি, সেলাই করে দাও। ফিরে এসে যদি দেখি সেলাই করনি তাহলে তোমাকে আমি খাইছি, বলে ঘর থেকে বেরিয়ে গেল। সায়না শার্টটা নিয়ে বিছানায় বসলো। তাজদার ফিরে এলো 40 মিনিট পরে। সায়না তার দিকে শার্ট বাড়িয়ে দিল। তাজদার শার্টটা তার মুখের উপর ছেড়ে বলল, নো থ্যাঙ্কস। সায়না নিজের বোরকা হিজাব বের করে রাখলো। তাজদার টি শার্ট খুলে শার্টটা গায়ে জড়ালো। সায়না একবার ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। তাজদার আয়নার দিকে তাকে চুল ঠিক করতে করতে বলল, লুকিয়ে দেখা পাপ। সায়না আবারও ফিরে গেল। তাজদার শার্ট গায়ে দেওয়ার পর খেয়াল করলো একটাও বোতাম নেই। সে চট করে সায়নার দিকে ফিরে তাকালো। সায়না আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ঠোঁটে লিপস্টিক দিতে দিতে তাজদারের দিকে ফিরল। ঠোঁটের কোনায় তির্যক হাসি। তাজদার সিদ্দিকের উপর গাদ্দারি ভাবা যায়? সায়না পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে নিজের সাথে চেপে ধরলো। তার খালি বুকে সায়নার মুখ চেপে গেছে। সায়না ছটফটি উঠল। তাজদার তার মাথা চেপে ধরে রেখে বলল, টিট ফর ট্যাট। সায়নাও সাথে সাথে হাঁচি দিল জোরে। তাজদার এক ঝটকায় বহু দূরে নিজের বুকের দিকে তাকিয়ে বলল, হোয়াট দ্য হেল, কী এসব? সায়না ঠোঁট বাঁকিয়ে আঞ্চলিক ভাষায় বলল, নাকের শিন সর্দি থেকে এক কাঠি উপরে। কেমন লাগলো? তাজদার বলল, ছি। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে।